সো আপনাদের আজকে পেরোলের ক্লাস নেব বলছিলাম, পেরোল জার্নাল। তো পেরোল জার্নাল জিনিসটা কি আগে সেটা আপনার জানতে হবে, বা পেরোল জিনিসটা কি। একটা কোম্পানিতে কিন্তু আপনার যে সকল এমপ্লয়ি চাকরি করে তাদের কিন্তু বেতন দিতে হয়, বা যারাই আপনার থাকুক না কেন, যারা বেতন হিসেবে কোনো টাকা নেয় তাদের কি কি পেরোল কিন্তু তৈরি করতে হয়। কত টাকা বেতন দিলেন, কত কি সব খরচ কিন্তু সেখানে এন্ট্রি থাকে। সেই পেরোলটা কিন্তু আপনার দুই ভাবে এন্ট্রি করা যায়। এক, এই অ্যাকাউন্টিং সফটওয়্যারের মাধ্যমে এন্ট্রি করা যায়, আর দুই হলো জার্নাল দিয়ে এন্ট্রি করা যায়, বা আপনার থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে এন্ট্রি করা যায়। এখন অ্যাকাউন্টিং সফটওয়্যার দিয়ে যেগুলো এন্ট্রি করা যায় এগুলো আপনার খুব ইজি হয়, কারণ আপনি প্রথমে একবার সেট আপ করবেন, একবার সেট আপ করলে হয়ে যায়। তবে আপনাদের জেরোতে অ্যাকাউন্টিং সফটওয়্যারে পেরোল রান করে দেখানো পসিবল না, এই কারণে কারণ এখানে আপনার পেরোল যে রেজিস্টার আপনি যখন হবেন পেরোল রেজিস্টার, তখন এইচএমআরসির কাছ থেকে একটা আইডি পাসওয়ার্ড পাওয়া যায়, যেটা আপনার এখানে কি করতে হয়, যখন আপনি সেট আপ করবেন তখন সে আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে কানেকশন করতে হয়, যেটা আমাদের পক্ষে পসিবল না। কিন্তু কুইক বুকসে আবার উল্টা, কুইক বুকসে পেরোল সেট আপ করা প্লাস পেরোল রান করা এই দুইটাই করতে কোনো সমস্যা হয় না, শুধুমাত্র সাবমিট করতে গেলে আপনার আইডি পাসওয়ার্ড লাগে কুইক বুকসে সেটা। তো এখানে সাবমিট করাটা কোনো বিষয় না, এখানে মেন বিষয় হলো পেরোল রান করাটা, মানে ঠিকভাবে তৈরি করাটা। তো যেটা কুইক বুকসে করা যায়। সো আপনাদের অ্যাকাউন্টিং সফটওয়্যারে কিভাবে পেরোল রান করতে হয় সেটা আমি কুইক বুকসে দেখাবো, এখানে দেখানো পসিবল না। তবে এখানে আমি আপনাদের পেরোল জার্নালটা কিভাবে দিতে হয় সেটা আমি দেখাবো। এখন পেরোল জার্নালটা কেন দিতে হয়, এই পেরোল জার্নালটা দেওয়া কি বাধ্যতামূলক সবসময়? না, পেরোল জার্নালটা দেওয়া সবসময় বাধ্যতামূলক না, কারণ যদি আপনার কোনো ক্লায়েন্ট অ্যাকাউন্টিং সফটওয়্যারের মাধ্যমে পেরোল রান করে সেক্ষেত্রে জার্নাল দিতে হয় না বা জার্নাল দিতে হবে না। কিন্তু যদি আপনার সেই ক্লায়েন্টটা থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে পেরোল রান করে থাকে, মানে আপনার বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার যেগুলো পারচেস করা যায়, তো সেই থার্ড পার্টি সফটওয়্যার ইউজ যদি পেরোল রান করে থাকে, তবে কোনো ক্লায়েন্ট পেরোল থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে রান করে না। তাহলে কারা করে? থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে পেরোল রান করে হলো যারা অ্যাকাউন্টিং ফার্মে কাজ করে তারা। কেন করে? কারণ একটা অ্যাকাউন্টিং ফার্মে কিন্তু অনেক ধরনের কোম্পানি কিন্তু কাজ থাকে তাদের কাছে। তো সব কোম্পানির যদি আপনার পেরোল রান করতে হয় তাহলে কিন্তু অনেক সময় আপনার কি হয়, অনেক সময় কিন্তু নষ্ট হয়। এই কারণে কি করতে, আপনার সব কোম্পানির পেরোল একবারে সেট আপ করে রাখে, আপনার টাইমলি সব রান করে। সো এই কারণে আপনার থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে পেরোল রান করলে সেই পেরোল কিন্তু আপনার অ্যাকাউন্টিং সফটওয়্যারে এন্ট্রি হয় না। সেই পেরোলের যে জার্নাল বা পেরোলের যে হিসাবটা সেটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টিং সফটওয়্যারে এন্ট্রি হয় না। সো এই কারণে অ্যাকাউন্টিং সফটওয়্যারে এন্ট্রি দেওয়ার জন্য আমাদেরকে জার্নাল ইউজ করে বা জার্নালের মাধ্যমে এন্ট্রি দিতে হয়। এখন পেরোল জার্নালটা কিভাবে দিতে হয়, বা পেরোল জার্নালটা মানে আপনার কই থেকে দিবেন, কি দেখে আপনি দিবেন। তো দেখেন আপনাদের কিন্তু যে কিচেন কোম্পানির যে ইয়েটা দেওয়া হয়েছে, যে ফোল্ডারটা ফাইলটা দেওয়া হয়েছে, এই ফাইলের মধ্যে দেখবেন যে পেরোল নামে একটা ফোল্ডার আছে। কি নামে? পেরোল, পেরোল 20। এই ফোল্ডারটা ওপেন করলে আপনি দেখতে পাবেন যে এখানে মান্থ ওয়াইজ কিন্তু ফোল্ডার আছে। সো আমি যদি এখানে জানুয়ারি মাসটা ওপেন করি তাহলে আপনার এখানে তিনটা পিডিএফ ফাইল দেখবেন। একটা হলো P32, একটা হলো আপনার পে পার্ট 1, পে পার্ট 2। সো এইখানে আপনাদের দরকার হবে, সব সময় সচরাচর দরকার হয় পার্ট 1 এবং P32 রিপোর্ট, এই দুইটা হলো বেশি দরকার হয়। মাঝে মধ্যে পার্ট 2টাও দরকার হয়।
সো এখানে যে দুইটা আমার দরকার হবে সেই দুইটা ফাইল আমি এখানে ওপেন করব। একটা হলো P32 রিপোর্ট, একটা হলো P32 রিপোর্ট, আরেকটা হলো পে পার্ট 1 বা আপনার পেমেন্ট সামারি হিস্ট্রি পার্ট 1। সেরকম আপনার পার্ট 1 পার্ট 2 থাকতে পারে, আপনি দুটাই মানে ওপেন করে দেখবেন। এইটা হলো আপনার কি, যদি কোনো ক্লায়েন্ট থার্ড থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে কি করে পেরোল রান করে, তাহলে সেই সফটওয়্যার থেকে আপনার এরকম একটা কি একটা ফাইল আপনার বের হবে। একটা হবে আপনার পেমেন্ট সামারি হিস্ট্রি, আর একটা হবে P32 রিপোর্ট। সো প্রথমে আপনাদের কাজ হবে এই পেমেন্ট সামারি থেকে আপনাদের প্রথমে কাজ হবে। এখন পেরোল জার্নালটা কিভাবে দিতে হবে দেখেন, আপনাদের কিন্তু এই কিচেন কোম্পানি ফোল্ডারের মধ্যে আরেকটা এক্সেল ফাইল দেওয়া আছে। দেখেন এখানে পেরোল জার্নাল নামে একটা কিন্তু এক্সেল ফাইল দেওয়া আছে। এখানে কি নামে? পেরোল জার্নাল। সো এই ফাইলটা আমরা ওপেন করি। এই ফাইলে কিন্তু আপনাদের জার্নাল কিন্তু একদম স্টেপ বাই স্টেপ কিন্তু কি দেওয়া আছে। সো এইখানে দেখেন আপনাদের জার্নালটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তাহলে এখন আমরা কি করব? আমরা জার্নাল এন্ট্রি করব। এখন জার্নাল যে এন্ট্রি করব, জেরোতে কিভাবে জার্নাল এন্ট্রি করতে হয়, জেরোতে জার্নালটা কিভাবে এন্ট্রি করতে হয়। তো এইখানে দেখেন আপনাদের যে প্লাস আইকন, দেখেন প্লাস আইকন, আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাদের এখানে কিন্তু একটা অপশন শো করবে ম্যানুয়াল জার্নাল, কিন্তু অনেকের কিন্তু আবার শো করবে না। অনেকের হয়তো করতে পারে, অনেকের করবে না। যাদের করবে না তাদের আসলে সমস্যাটা কি? তাদের সমস্যা হলো তারা সেটিংসে গিয়ে, সেটিংসে যে ইউজার্স মানে আপনি যে ইউজার, আপনি সেখানে নিজেকে অ্যাডভাইজার হিসেবে চেঞ্জ করেন নাই, যেটা আমি প্রথম ক্লাসে কিন্তু দেখাইছিলাম। আর যাদের শো করবে তারা হয়তো নিজেকে অ্যাডভাইজার হিসেবে চেঞ্জ করে নিয়েছে, এই কারণে শো করতেছে। সো আমার দেখেন এখানে কিন্তু শো করতেছে না। সো যাদের শো করবে না তারা কি করবেন? তারা এখান থেকে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন ইউজার্স, এখানে ক্লিক করবেন। তখন এখানে আপনার সেই জিমেল, আপনার সেই কি এখানে অ্যাকাউন্ট এখানে শো করবে। দেখেন এখানে কিন্তু হয়ে আছে স্ট্যান্ডার্ড। আমার এখানে কি হয়ে আছে? পারমিশন স্ট্যান্ডার্ড হয়ে আছে। সো আমি এটাকে চেঞ্জ করে অ্যাডভাইজার করব। অ্যাডভাইজার কিভাবে করব? এই যে দেখেন 3 ডট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর চেঞ্জ পারমিশন, এখানে ক্লিক করবেন। নিচের দিকে আসবেন, দেখেন হয়ে আছে স্ট্যান্ডার্ড। এখানে অ্যাডভাইজার সিলেক্ট করবেন। অ্যাডভাইজার সিলেক্ট করে এইটার টিক মার্ক দিয়ে আপনার আপডেট পারমিশন এইখানে ক্লিক করবেন। তাহলে আপনাদের কিন্তু এখানে দেখেন এটা আপডেট হয়ে গেছে। এখন দেখেন, এখন যদি প্লাস আইকনে ক্লিক করেন তাহলে দেখবেন যে ম্যানুয়াল জার্নাল নামে একটা অপশন এখানে চলে আসছে। কি নামে? ম্যানুয়াল জার্নাল নামে একটা অপশন কিন্তু এখানে কি চলে আসছে। তাহলে এখন ম্যানুয়াল জার্নাল অপশন আমি ক্লিক করব। এই অপশনে ক্লিক করে দেখেন আমার এটা হলো জার্নাল এন্ট্রি করার ফর্ম। প্রথমে কি লেখা দেখেন, প্রথমে লেখা ন্যারেশন, মানে আপনি যে মানে জার্নালটা এন্ট্রি করবেন সেটা কি পারপাসে সেটা আপনার এখানে নাম দিতে হবে। সো আমি এন্ট্রি করব কি পেরোল জার্নাল, জানুয়ারি মাসের জন্য আমি এন্ট্রি করব। তাহলে আমি এখানে পেরোল জানুয়ারি 2020 আমি এখানে দিলাম। এখন দেখেন এখানে ডেট দিতে হবে। ডেট কত হবে আপনার? ডেট কত হবে দেখেন, এই ডেটটা কিন্তু আপনারা আপনাদের যে পেমেন্ট সামারিটা দেওয়া হবে, পেমেন্ট সামারি যেটা দিবে সেই পেমেন্ট সামারিতে কিন্তু ডেটটা উল্লেখ থাকবে। আমি যদি সেই পেমেন্ট সামারিটা ওপেন করি, এইখানে দেখেন প্রসেস ডেট নামে একটা ডেট কিন্তু দেওয়া আছে। এইটাই হবে আপনার সেই ডেট। সচরাচর কি হয়, আপনার মাসের শেষ তারিখটাই কিন্তু আপনার দিতে হয়। সো এখানে আপনার প্রসেস ডেট নামে কিন্তু দেওয়া থাকবে, যে ডেট সেই ডেটটাই কিন্তু হবে। তবে অনেক সময় কিন্তু এই ডেটটা কিন্তু একটু চেঞ্জ থাকতে পারে। কেমন চেঞ্জ? সেটা হতে পারে পরবর্তী মাসের 7 তারিখ পর্যন্ত। মানে আপনি জানুয়ারি মাসের বেতনটা
পরবর্তী মাসের 5 তারিখ পর্যন্ত, 5 তারিখও কিন্তু হতে পারে পরবর্তী মাসের। বুঝতে পারছেন? মানে এটা হলো ইউকের আপনার গভর্নমেন্টের রুলস যে আপনি পরবর্তী মাসের 5 তারিখ পর্যন্ত মানে পেরোল রান করার টাইম পাবেন। সো আপনারা যদি দেখেন যে কোনো সময় যে আপনি জানুয়ারি মাসের পেরোল এন্ট্রি করতেছেন কিন্তু প্রসেস ডেট দেওয়া আছে ফেব্রুয়ারি মাসের 5 তারিখের মধ্যে কোনো একটা ডেট, সেটাও কিন্তু কোনো ভুল না। বুঝতে পারছেন? সেটাও কিন্তু কোনো ভুল না। যে ডেট দেওয়া থাকবে সেই ডেটটাই কিন্তু আপনি ওখানে ইউজ করবেন। এখন দেখেন আপনি কিভাবে বুঝবেন যে এটা আপনার জানুয়ারি মাস না ফেব্রুয়ারি মাস। সবচাইতে সহজ হয় সেটা হলো আপনার কিন্তু যে পেমেন্ট সামারিটা দেওয়া হবে সেখানে কিন্তু ট্যাক্স মান্থ বলে একটা মাস উল্লেখ থাকবে, মানে একটা নাম্বার উল্লেখ থাকবে। এখানে দেখেন লেখা আছে ট্যাক্স মান্থ 10। এখন ইউকের ট্যাক্স ইয়ার শুরু হয় এপ্রিল মাস থেকে। ইউকের ট্যাক্স ইয়ার শুরু হয় এপ্রিল মাস থেকে। তাহলে আপনার এপ্রিল মাসটা হবে ট্যাক্স মান্থ 1। তাহলে আপনি হিসাব করেন 10 নম্বর মাস হলো কোনটা হচ্ছে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। 10 নম্বর মাস হচ্ছে জানুয়ারি। তাহলে আপনি যদি দেখেন যে এখানে ট্যাক্স মান্থ 10, ট্যাক্স মান্থ 11, ট্যাক্স মান্থ 9, সো যে মাসটা হোক না কেন আপনার মাথায় রাখতে হবে যে ইউকে তে ট্যাক্স ইয়ার শুরু হয় এপ্রিল মাস থেকে। এপ্রিল, তাহলে আপনার এপ্রিল হবে প্রথম মাস। তাহলে আপনি সেভাবে কাউন্ট করবেন, দেখবেন যে কয় নাম্বার মানে 10 নম্বর মাস, মানে 10 নম্বরটা কোন মাস পড়ে। যে মাস পড়বে আপনি সেই মাসের সর্বলাস্ট তারিখটা ইউজ করবেন, তাহলেও কি আপনার হবে। তবে এখানে যেহেতু আমার প্রসেস ডেটটা দেওয়া আছে লাস্ট তারিখ, আমি এটা ইউজ করবো। এখানে কত দেওয়া 31/1/2020, তাহলে আমাকে এখানে 31/1/2020 কিন্তু দিতে হবে। অটো রিভার্সিং এখানে কোনো ডেট ইউজ করবেন না আপনারা, এটা কোনো সময় ইউজ করবেন না। ওকে, এখন আসি জার্নালে। তাহলে আপনাদের এখানে প্রথম জার্নালটা কি দেওয়া দেখেন। আপনাদের এখানে কিন্তু খুব সুন্দর করে অ্যাকাউন্ট টাইপ কি, সেটা কোন ধরনের অ্যাকাউন্ট, এক্সপেন্স অ্যাকাউন্ট না আপনার লাইবিলিটি অ্যাকাউন্ট, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে এবং এখানে একটা অ্যামাউন্ট ধরে কিন্তু আপনারা জার্নালটা করে দেওয়া বোঝানোর জন্য। তাহলে প্রথম অ্যাকাউন্টটা কি আমার দেখেন, স্যালারিজ অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স। এখন আমি আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হলো এইখানে যে নামগুলো ইউজ করা হয়েছে এই নামগুলো আপনার একদম ফুল নাম, মানে ফুল সেট সেই নাম কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এখন আপনার এখানে আপনার দেখতে হবে আপনার এখানে যে অ্যাকাউন্টটা ইউজ করা হয়েছে এই অ্যাকাউন্টের মতো করে আপনার অ্যাকাউন্টিং সফটওয়্যারে কোন অ্যাকাউন্টটা আছে। যেরকম এখানে কিন্তু লেখা স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স, এক্স্যাক্টলি কিন্তু সেম নামটা কিন্তু আপনি পাবেন না। হয়তো আপনার জেরোতে লেখা আছে স্যালারিজ এক্সপেন্স, বা শুধুমাত্র লেখা আছে স্যালারি, বা শুধুমাত্র লেখা আছে ওয়েজেস এক্সপেন্স। সো বিভিন্ন নাম থাকতে পারে। সো আপনাদের কি করতে হবে, যতগুলো নাম হতে পারে সবগুলো নামই কিন্তু আপনার কি চেক করতে হবে, দেখতে হবে যে কোন নাম এখানে আছে। ওকে, তাহলে আমার প্রথমে কি হবে, প্রথমে আমার হবে স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স, এই অ্যাকাউন্টটা আমার হবে। তাহলে আমি এখন জেরোতে যাই, এখানে আমি অ্যাকাউন্ট অপশন এখানে আমি, এবং এখানে একটা জিনিস সুবিধা কি, জেরোতে কিন্তু সব অ্যাকাউন্টই বাই ডিফল্ট ক্রিয়েট করা থাকে, কুইক বুকসে থাকে না, ক্রিয়েট করতে হয়, সেটা আমি দেখাই দিব তখন কুইক বুকসে গেলে। কিন্তু জেরোতে বাই ডিফল্ট প্রত্যেকটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা থাকে। তাহলে এখানে আমি প্রথমে লিখবো স্যালারি। দেখেন এই যে যখনই আমি SA লিখলাম আমার চলে আসছে, এইখানে দেখেন স্যালারিস নামে দেওয়া আছে, এখানে শুধুমাত্র দেওয়া আছে স্যালারিস নামে। আমি কিন্তু এখানে দিয়েছি ফুল একটা নাম, যে নামটা দেখে আপনারা সহজে বুঝতে পারবেন যেটা এখানে কোন অ্যাকাউন্টটা হবে। কিন্তু আপনার অ্যাকাউন্টিং সফটওয়্যারে কিন্তু অন্য নাম থাকতে পারে। সো যে নামই থাকুক না কেন আপনাকে সেটা বের করতে হবে। সো জেরোতে লেখা আছে স্যালারিস, তাহলে এটা দিলাম।
এখন ট্যাক্স কিন্তু সব নো ভ্যাট হবে, ট্যাক্স নো ভ্যাট হবে। এখন অ্যামাউন্ট কোনটা হবে, আপনাদের কিন্তু এখানে দেখেন ডেবিট ক্রেডিটে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে যে আপনার কোন অ্যাকাউন্টের টাকা কোথায় বসবে, ডেবিটে না ক্রেডিটে। এখন আর দেখেন এক্সপেন্স, এক্সপেন্স বাড়লে কি হয়, ডেবিট হয় অবশ্যই। তাহলে এখন এই ডেবিটে কোন অ্যামাউন্টটা বসবে, অ্যামাউন্টটা বসবে আপনাদের যে পেমেন্ট সামারিটা দেওয়া হবে সেই পেমেন্ট সামারি দেখে অ্যামাউন্ট বসবে। এখন পেমেন্ট সামারিতে তো অনেক কিছু আছে, তাহলে আপনার কোনটা হবে, পেমেন্ট সামারি যেটা যেটা দেখবেন যে ট্যাক্সেবল গ্রস নামে, যেটা দেখবেন কি নামে, ট্যাক্সেবল গ্রস নামে যে ইয়াটা আছে, যে অ্যামাউন্টটা আছে, এটা হবে হলো আপনার স্যালারিজ এক্সপেন্স, ট্যাক্সেবল গ্রস নামে যেটা হবে। তো এখানে দেখেন টোটাল কত আছে, অলওয়েজ কিন্তু টোটাল অ্যামাউন্টটা বসাতে হবে। এখানে দেখেন কত আছে, টোটাল ৬০৫৪.৬০। আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে ডেবিটে বসাবো, কারণ এক্সপেন্স আমার কি হয়, ডেবিট হয়, এবং আমার কিন্তু এখানেও দেখেন ডেবিটেই বসানো আছে। ওকে, তাহলে আমি এখন ডেসক্রিপশন কি দিব, এই যে রিমার্ক অপশনে যেটা লেখা আছে এটা কপি করে আপনি সেখানে বসায় দেন। তো ডেসক্রিপশন এখানে দেখেন, ডেসক্রিপশন আমি গ্রস পেডে লিখে দিলাম। ওকে, এখন পরবর্তী জার্নালটা কি হবে, পরবর্তী অ্যাকাউন্টসটা কি হবে, পরবর্তী অ্যাকাউন্টস কি আছে, এমপ্লয়ার্স এনআই কন্ট্রিবিউশন। এটা আসলে কি, এনআই মানে হলো ন্যাশনাল ইন্স্যুরেন্স, এনআই এর সম্পূর্ণ রূপ হলো, এর সংক্ষিপ্ত রূপ হলো ন্যাশনাল ইন্স্যুরেন্স। এখন এমপ্লয়ার্স, এমপ্লয়ার্স মানে কি, এমপ্লয়ার্স মানে হলো কোম্পানির যে কর্মকর্তা থাকে বা কোম্পানি, সেটা কিন্তু এখানে বোঝাচ্ছে। এখন ন্যাশনাল ইন্স্যুরেন্স এইটা কি করে, কোম্পানি কিন্তু, কোম্পানি এইচএমআরসি কে কিছু টাকা কিন্তু আপনার কোম্পানির পক্ষ থেকে কিন্তু কন্ট্রিবিউশন করে, এটা কিন্তু কোম্পানির জন্য খরচ, এটা কিন্তু শুধুমাত্র কোম্পানি না, এখানে কিন্তু লেখা আছে এমপ্লয়ার্স, মানে এটা আপনার কোম্পানির। সো এটা হলো আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্সে কোম্পানিকে কিছু টাকা পে করতে হয়, এইটা হলো সেই টাকা, এটাও কিন্তু এক্সপেন্স, খরচ। তাহলে এমপ্লয়ার্স এনআই কন্ট্রিবিউশন, এইটা আমার এখন কি খুঁজতে হবে যে এখানে কি নামে আছে। সো এইখানে দেখেন আমি যদি ইএমপি লিখি তাহলে দেখেন এখানে কিন্তু আমার এখানে চলে আসছে এমপ্লয়ার্স ন্যাশনাল ইন্স্যুরেন্স, আমার এখানে দেখেন কি চলে আসছে, কি নামে আছে এখানে, এখানে নামে আছে এমপ্লয়ার্স ন্যাশনাল ইন্স্যুরেন্স, এই নামে আছে। তাহলে আপনি সেট করেন। এখন এই অ্যামাউন্টটা কই থেকে পাবেন, অ্যামাউন্টটা সবসময় পাবেন পেমেন্ট সামারিতে। পেমেন্ট সামারিতে দেখেন এখানে কিন্তু আপনার এমপ্লয়ি এনআইসিও আছে, এমপ্লয়ার এনআইসিও আছে, কিন্তু আমি তো এখন শুধুমাত্র বসাবো এমপ্লয়ার একটা, কারণ আমার জার্নালটা কি হবে, শুধুমাত্র জার্নালটা হবে শুধুমাত্র এমপ্লয়ার মানে কোম্পানির যে খরচটা সেই টাকাটা শুধুমাত্র এখানে বসবে। তাহলে এখানে আমার এমপ্লয়ার্স এনআই কত, এমপ্লয়ার্স এনআইসি আমার কত, এখানে ৬৩৭.২৮। তাহলে এই অ্যামাউন্টটা কি করবো, এখান থেকে কপি করে আমি এখানে পেস্ট, এটাও কিন্তু আমার খরচ, খরচ বাড়লে কি হয়, ডেবিট, এখানে ডেবিটে বসবে। ডেসক্রিপশন কি হবে, ডেসক্রিপশন এখানে দেখেন দেওয়া আছে ইআরএনআইসি, মানে আপনার এমপ্লয়ার ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন। ওকে, এরপরে কোন অ্যাকাউন্ট হবে, এরপরে দেখেন এমপ্লয়ার পেনশন কস্ট, এটা হলো কি কোম্পানির যে পেনশন, কোম্পানি সে পেনশন কিন্তু কোম্পানিও কিন্তু পেনশনের টাকা দেয়, তো এটা হলো সে কোম্পানির খরচ। এখানে দেখেন শুধুমাত্র এমপ্লয়ার পেনশন কস্ট, মানে আপনার ডাইরেক্টরস বা কোম্পানির কিন্তু এটা পেনশন কস্ট, এটা কিন্তু খরচ, কস্ট। তাহলে এটা আমার কি নামে আছে, আমি যদি এখানে সার্চ করি পিইএন, তাহলে দেখেন এখানে এখানে দেখেন শুধুমাত্র লেখা আছে পেনশন কস্ট, এখানে কি লেখা দেখেন, শুধুমাত্র লেখা আছে পেনশন কস্ট, কারণ যেহেতু পেনশন খরচ, খরচটা কিন্তু কোম্পানিরই হয়, এই কারণে এখানে শুধুমাত্র একটাই লেখা পেনশন কস্ট, তাহলে এটা আপনি ইউজ করবেন। এখন এটা অ্যামাউন্ট কত হবে, পেনশন শুধুমাত্র এটা কার, এটা শুধুমাত্র কোম্পানির, এমপ্লয়ার, এটাও কিন্তু অ্যামাউন্ট আমার এখানে কিন্তু দেওয়া আছে, দেখেন এই যে
এমপ্লয়ার পেনশন, দেখেন এখানে দেওয়া আছে যে এমপ্লয় পেনশনও আছে, আবার এমপ্লয়ার পেনশনও আছে। সো আমার এখন শুধুমাত্র দরকার কোনটা? শুধুমাত্র দরকার হলো কোম্পানির যেটা এমপ্লয়ার পেনশন, সেটা আমার দরকার। তাহলে 150 এখানে আপনি কপি করে এখানে, এটাও যেহেতু এক্সপেন্স এই কারণে ডেবিটে বসবে, ডেবিটে। এখন ডেসক্রিপশন কি হবে? ডেসক্রিপশন এখানে লেখা আছে ইয়ার পেনশন কস্ট। সো আমি এটা কপি করে এখানে পেস্ট করে দেব। এরপর কোন অ্যাকাউন্ট হবে? এরপরে দেখেন PAYE, পে। এইটার পূর্ণরূপ কি? এটা আসলে কি জিনিস? এইটা হলো পে অ্যাজ ইউ আর্ন, এটা হলো ট্যাক্স। এটা হলো পে অ্যাজ ইউ আর্ন, পি তে পে, এ তে অ্যাজ, ইউ তে ওয়াই তে ইউ, ই তে আর্ন। এটার সংক্ষিপ্ত হলো পেই। সো এইটা হলো কি আপনার ট্যাক্স, পেই। এটা কিন্তু HMRC কে দিতে হয় ট্যাক্স, আপনার ইনকাম ট্যাক্স যেটা। এখন এইটা দেখেন ক্রেডিট, মানে আপনার কি দেখেন এখানে অ্যাকাউন্ট টাইপ কি লায়াবিলিটি। তার মানে এখন কিন্তু আপনি দেখেন সবকিছু ক্রেডিটে বসছে, তার মানে এখন যা কিছু হচ্ছে সব কিন্তু আপনার লায়াবিলিটি হচ্ছে। তার মানে আপনার কি করতে হবে? পেমেন্ট করতে হবে। আমরা জানি কি লায়াবিলিটি ক্রেডিট মানে আমার দায় বেশি, আর দায় বেশি মানে আমাকে পেমেন্ট করতে হবে। তাহলে এটা হলো পেই। এই পেই আমার এখন কি আমার ক্রিয়েট করতে হবে। তাহলে এখানে আমার দেখেন পেই এর কিন্তু অল্টারনেটিভ কোনো নাম থাকে না, এই পে এর কিন্তু অল্টারনেটিভ কোনো নাম আর থাকে না। তো এখানে কিন্তু পেই নামেই থাকে। এই যে দেখেন পে পেবল, এখানে কিন্তু দেখেন দেওয়াই আছে। এখানে দেখেন পেই পেবল নামে কিন্তু অ্যাকাউন্ট আছে। পেবল যতগুলো পেবল অ্যাকাউন্ট সবই কিন্তু লায়াবিলিটি অ্যাকাউন্ট। তাহলে অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। তাহলে এখন পেই অ্যামাউন্টটা কই থেকে পাবো? এই যে আপনাদের যে পেমেন্ট সামার এখানে দেখুন দেওয়া হয় সুন্দর করে PAYE, পে। এটা হলো পেইড টাকা। তাহলে এটা কত? 794। এই টাকাটা আপনি এখানে কপি করে এখন দেখেন বসবো কিন্তু ক্রেডিটে, কারণ আমার একটা লায়াবিলিটি। আমি কিন্তু এই যে জার্নালটা ক্রিয়েট করতেছি, এই জার্নালটা কিন্তু টোটালি বাকি, মানে আপনার ট্যাক্সের টাকা এখনো কিন্তু দেওয়া হয় নাই, আপনার বেতনও এখনো কোম্পানি দেয় নাই। তারপরে আপনার এখানে যে পেনশনের টাকা, পেনশনের টাকাও কিন্তু কোম্পানি এখনো দেয় নাই। তারপর ন্যাশনাল ইন্স্যুরেন্সের টাকা, এটাও কিন্তু কোম্পানি এখনো দেয় নাই। মানে কোম্পানিতে কিন্তু সবকিছু এখন বাকি হিসেবে ক্রিয়েট হচ্ছে। এটা দিবে কখন? ওই যে আপনাদের আমি কিন্তু কিছু ট্রানজ্যাকশন রিকনসাইল করতে নিষেধ করেছিলাম, তার মধ্যে ছিল HMRC, নেস্ট ছিল, বিভিন্ন কিন্তু অ্যাকাউন্ট ছিল। ওই অ্যাকাউন্টগুলোই কিন্তু আপনার পেমেন্ট, মানে এই সকলগুলোর পেমেন্ট কিন্তু ওখানে হবে। তার মানে আপনার জার্নাল, যে জার্নালগুলো আপনার দিতে হয়, এই জার্নালগুলো কিন্তু সব বাকিতেই থাকে, মানে বাকি হিসেবে থাকে। আপনার লায়াবিলিটি বেশি হিসেবে কিন্তু এখন জার্নালগুলো হচ্ছে। তাহলে আমি তো পেই তো এখানে দিলাম। সো এই দেখেন পে টাকাটা কে নেয়? HMRC নেয়। সো আমি এখান থেকে HMRCটা কপি করে এখানে আমি বসাই দিলাম HMRC। এরপরে কোন অ্যাকাউন্ট হবে? এরপরে দেখেন NI পেবল, মানে ন্যাশনাল ইন্স্যুরেন্স পেবল, ন্যাশনাল ইন্স্যুরেন্স পেবল। এখন এইখানে 9 টাকা হলো কেন? আপনি তো প্রথমে কোম্পানির যে ন্যাশনাল ইন্স্যুরেন্স, মানে কোম্পানি, শুধুমাত্র কোম্পানির, সেটা তো আপনি খরচ দেখাচ্ছিলেন 4 টাকা। তাহলে তো হিসাবে তো আপনার এখানে লায়াবিলিটিও হবে 4 টাকা। তাহলে এখানে আরো 5 টাকা যোগ হলো কেন? এই 5 টাকাটা হলো আপনার পকেট থেকে কেটেছে। আপনি বলতে আপনি চাকরি করেন কোম্পানিতে, আপনার বেতন থেকে এই 5 টাকা কেটেছে। ন্যাশনাল ইন্স্যুরেন্সের টাকা কি করেছে? 4 টাকা দিয়েছে কোম্পানি, আর 5 টাকা কেটেছে আপনার বেতন থেকে, আপনার বেতন থেকে টাকাটা কেটেছে। তাহলে আপনার বেতন থেকে টাকাটা কেটেছে সেটাও পরিশোধ করতে হবে, আবার কোম্পানির যেটা দিতে হবে সেটাও পরিশোধ করতে হবে। সো টোটাল টাকা হলো কয়টা? 2টা টাকা। সো টোটাল 5-4 যোগ হয়ে কিন্তু এখানে 9 টাকা লায়াবিলিটি হয়েছে। এখন আপনাদের বলতে হবে এখানে তাহলে এক্সপেন্স 4 টাকা কেন করা হয়েছে? আমি হিসাব করতেছি কার? আমি হিসাব করতেছি কোম্পানির। তাহলে কোম্পানির যে কয় টাকা খরচ হচ্ছে সেই কয় টাকা অবশ্যই এখানে শুধুমাত্র এক্সপেন্স হবে, আপনার টাকা তো এখানে তো এক্সপেন্স হবে না। আর আপনার কাছ থেকে যেটা আমি নিয়েছি আর আমি দিব, সো আপনার এবং আমার টোটাল টাকাই তো আমাকে দিতে হবে।
এইচএমআরসি তো আমার কাছ থেকেই পাবে, কারণ আমি আপনার কাছে টাকাটা নিয়েছি। তাহলে আপনাকে তো আর এইচএমআরসি ধরবে না, ধরবে আমাকে, তুমি নিয়েছো, তুমি এখন আমাকে টাকা দাও। সো এই কারণে লাইবিলিটি হিসেবে আপনার 5 টাকা, আমার 4 টাকা, এই দুটো যোগ করে 9 টাকা আমাকে পে করতে হবে। সো এই কারণে এখানে আমার 2 টাকা কিন্তু এখানে যোগ করা হয়েছে। তাহলে ন্যাশনাল ইন্স্যুরেন্স পেয়েবল, এখানে কি হচ্ছে, এইখানে কিন্তু আপনার কোম্পানির ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং আপনার মানে বেতন থেকে যে টাকাটা কেটেছে ন্যাশনাল ইন্স্যুরেন্স বাবদ, সেই 2 টাকা যোগ করে কিন্তু আপনার লায়াবিলিটি অ্যাকাউন্টে বসবে। তাহলে প্রথমে অ্যাকাউন্ট বসাই। সো এখানে আমি পেয়েবল লিখি, PAY লিখি। তাহলে দেখেন এখানে কি লেখা, এনআইসি পেয়েবল লেখা, ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন পেয়েবল, এনআইসি পেয়েবল নামে এখানে দেওয়া। এটা সিলেক্ট করেন। এখন অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট আপনার এই যে পেমেন্ট সামারিতে আসবেন, এইখানে দেখেন আপনার এনআইসির টাকাও দেওয়া আছে, কোম্পানির টাকাও দেওয়া আছে। তাহলে এখানে কি বসবে, এখানে তো আপনার এবং কোম্পানির দুইজনের টাকা যোগ হয়ে তো এখানে বসবে। তাহলে এখানে কি হচ্ছে, এই এমপ্লয় এনআইসি এই টাকাটা, এই 2 টাকা আপনার কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করে যে কয় টাকা হয় সেই কয় টাকা আপনার ওখানে ক্রেডিটে বসাতে হবে। তাহলে এখন যোগ করলে কয় টাকা হচ্ছে, 554.16 যোগ 637.28 যোগ করলে হয় 1191.44। তাহলে এখানে ক্রেডিটে কত বসবে, 2 টাকা যোগ করে যাওয়া হবে, তাই 1191.44। ওকে, ডেসক্রিপশন কি হবে, এইচএমআরসি, কারণ ন্যাশনাল ইন্স্যুরেন্স এই টাকাটাও কে নেয়, এইচএমআরসি কে মানে দিতে হয়। এরপরে কি জার্নাল হবে, এরপরে দেখেন পেনশন পেয়েবল, পেনশন পেয়েবল, এটাও দেখেন কিন্তু লায়াবিলিটি অ্যাকাউন্ট। তাহলে এখানে 8 টাকা হলো কেন, আপনার তো প্রথমে খরচ দেখাচ্ছি 3 টাকা, আর 5 টাকা কই থেকে আসলো, এই 5 টাকাও কার কাছ থেকে নিয়েছে, আপনার বেতন থেকে কেটেছে, এই 5 টাকাও আপনার বেতন থেকে কেটেছে। তাহলে এখানে কোম্পানির 3 টাকা প্লাস আপনার 5 টাকা যোগ করে হয়েছে 8 টাকা। আপনার বেতন থেকে কি করেছে, পেনশনের টাকাটা কেটে নিয়েছে, আবার কোম্পানিও পেনশনের টাকা দিবে। তাহলে আপনার টাকা এবং কোম্পানির টাকা দুটো যোগ করে আপনার 8 টাকা, এবং এই 8 টাকাই কোম্পানি দিবে, কাকে দিবে, পেনশন কোম্পানিকে দিবে। এই 8 টাকা কে দিবে, কোম্পানি, কাকে দিবে, পেনশন কোম্পানিকে। এটা কিন্তু এইচএমআরসি দিবে না, কারণ এইচএমআরসি কিন্তু পেনশন কোম্পানি না। এখন দেখেন ইউকে তে কিন্তু অনেক ধরনের পেনশন কোম্পানি থাকে, এখন বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন ধরনের পেনশন কোম্পানি ইউজ করে। সো আপনারা যে কোম্পানি কাজ করতেছেন এলএম স্টুডিও, আপনার নেস্ট নামে পেনশন কোম্পানি ইউজ করে, নেস্ট নামে। সো আপনাদের কিন্তু আমি এই যে বলেছিলাম যে নেস্ট নামে যে সকল ট্রানজাকশন গুলো আছে সেগুলো রিকনসাইল করবেন না, আমি বলেছিলাম এই কারণে বলেছিলাম, কারণ এখন আমি জার্নাল দিয়ে সব লায়াবিলিটি ক্রিয়েট করব, আর রিকনসিলিয়েশনে গিয়ে আমি পেমেন্ট দেখাবো। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, পেনশন পেয়েবলের মধ্যে কার কার টাকা আছে, কোম্পানির টাকা আছে, আপনার টাকা আছে। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে, ভাই যে 4 টাকা 5 টাকা বা এখানে আপনার যে একটা অ্যামাউন্ট শো করতেছে, এই অ্যামাউন্ট তো অবশ্যই কোনো পার্সেন্টেজ আছে। হ্যাঁ, অবশ্যই পার্সেন্টেজ আছে, কিন্তু কত পার্সেন্টেজ সেটা আমিও জানি না, আপনারও জানার কোনো দরকার নাই। কেন দরকার নাই, কারণ আপনার অ্যাকাউন্টিং সফটওয়্যার হোক বা থার্ড পার্টি কোনো সফটওয়্যার হোক, সেই সফটওয়্যারগুলো এমনভাবে বিল্ড করা, আপনার প্রতি ট্যাক্স ইয়ারে কত পার্সেন্ট হবে সেটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে অ্যামাউন্ট শো করে। আপনার এখানেও কিন্তু কোনো পার্সেন্টেজ শো করে না বা দেখাও যায় না, পার্সেন্টেজ কিন্তু আপনি কোথাও দেখতেও পাবেন না, হয়তো গুগলে সার্চ করলে পাবেন, কিন্তু অ্যাকাউন্টিং সফটওয়্যারে বা আপনার থার্ড পার্টি কোনো সফটওয়্যারে আপনি পার্সেন্টেজ দেখতে পাবেন না। এটা অটোমেটিক আপনার যে বেতন, আপনার যে মূল বেতন, সেই বেতনের উপর কি হয়, অটোমেটিক সবকিছু অ্যাডজাস্ট হয়ে যায়। কারণ যে সফটওয়্যারগুলো আছে, সেই সফটওয়্যারগুলো কিন্তু ওইভাবেই তৈরি করা। যদি কোনো পার্সেন্টেজ চেঞ্জ হয়, তাহলে যারা সফটওয়্যার ডেভেলপ করে তারা কিন্তু সেটা আবার কি করে, তারা কিন্তু সেই জিনিসটা আবার কি করে, আপডেট করে দেয়।
সো এখানে আপনাদের পার্সেন্টেজ নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই, এটা অযথা ছাড়া কোনো কাজ হবে না, কারণ আমিও জানি না আমি আপনাদের কি বলবো পার্সেন্টেজ। ওকে, কারণ আমার দরকার হয় নাই এই কারণে আর কি। তাহলে এখন আমার এখানে পেনশন পেয়েবল এই অ্যাকাউন্টটা খুঁজে বের করতে হবে। তাহলে এখানে আমি পে লিখি, এই যে দেখেন এখানে পেনশনস পেয়েবল নামে অ্যাকাউন্ট এখন বাই ডিফল্ট আছে। এখানে কি আছে দেখেন, পেনশনস পেয়েবল নামে এখানে অ্যাকাউন্ট দিলাম। এখন অ্যামাউন্ট কত বসবে, অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট হবে দেখেন এই যে আপনার পেনশন মানে এমপ্লয়ি পেনশন আর কোম্পানির পেনশন দুটো টাকা যোগ করে বসাতে হবে। তাহলে দুটো টাকা যোগ করলে কত হবে, একটা হলো আপনার 201.23, আরেকটা কত 150.92। দুটো টাকা যোগ করা হয় আপনার 352.15। এটা কিন্তু আপনার ক্রেডিট টাকা দিতে হবে, পে করতে হবে 352.15। এরপরে কোন অ্যাকাউন্ট, এরপরে দেখেন স্টুডেন্ট লোন পেয়েবল। এইটা হলো কি, এটা হলো অনেক সময় আপনার কোম্পানিতে অনেক স্টুডেন্টও আপনার কাজ করতে পারে। সো তারা কি করে, তারা আপনার বিভিন্ন লোন কোম্পানি থেকে আপনার কোম্পানি জামিনদার হিসেবে টাকা নেয়। তো সেই কোম্পানি কি করে, সেই কোম্পানি সেই লোনের টাকা একটা সার্টেন একটা অ্যামাউন্ট আপনার প্রতি মাসের স্যালারি থেকে টাকাটা কেটে ওই লোন কোম্পানিকে দিয়ে দেয়। যেহেতু কোম্পানিটা হলো কি জামিনদার হিসেবে আপনাকে লোন নিয়ে নিচ্ছে, এই কারণে আপনার টাকা আপনার স্যালারি থেকে কিছু টাকা কেটে সেই লোন কোম্পানিকে দিয়ে পরিশোধ করতে থাকে। তবে এটা কিন্তু সবার ক্ষেত্রে থাকে না, শুধুমাত্র স্টুডেন্টদের জন্য। আর স্টুডেন্ট লোন পেয়েবল কিন্তু সব ক্ষেত্রে থাকে না। যেরকম দেখেন আপনার এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট লোন নাই, কারণ এই কোম্পানিতে স্টুডেন্ট লোন লাগে নাই, বা স্টুডেন্ট লোন মানে কেউ কোনো লোন নেয় নাই। তাহলে কি হবে, তাহলে আপনার যেহেতু এটা নাই, এটা আপনি জার্নাল দিবেন না। আমি এখানে আপনাদের আরেকটা কথা বলি, সেটা হলো আপনাদের জার্নাল কিন্তু সিকোয়েন্স সিরিয়াল ওয়াইজই করতে হবে। এই সিরিয়াল ওয়াইজ করতে গিয়ে যদি কোনো অ্যাকাউন্ট যদি আপনি না পান, সেটা আপনি এন্ট্রি করবেন না। সো এইখানে কেউ টেনশন করবেন না যে ভাই এটা তো আপনি দিয়েছেন কিন্তু ওই অ্যাকাউন্ট বা ওই অ্যাকাউন্টের কোনো অ্যামাউন্ট বা কোনো কিছু তো আমার পেমেন্ট সামারিতে নাই, আপনি এন্ট্রি করবেন না। এইখানে দেওয়া আছে যে কতগুলো আপনার সচরাচর হতে পারে, সেইগুলো এখানে দেওয়া, এবং এর মধ্যে থেকে কিন্তু আপনার এই যে 1 2 3 4 মানে এক কথা সবই কিন্তু থাকে আপনার কি, সবই কিন্তু সব অ্যাকাউন্ট কিন্তু আপনার মানে থাকে, এবং সব অ্যাকাউন্ট সবার কিন্তু আপনার অ্যামাউন্ট থাকে। স্টুডেন্ট লোন পেয়েবল এই জিনিসটাই কিন্তু সবার থাকে না, কারণ সব কোম্পানিতে স্টুডেন্টরা জয়েন করে না। সো দেখেন আমার এই কোম্পানিতে যেরকম স্টুডেন্ট লোন পেয়েবল নামে কোনো কিছু নাই, আমার এখানে কি, এখানে দেখেন আমার 0, তার মানে আমি এই অ্যাকাউন্টটা আমি ইউজ করব না, আমি এখন পরবর্তী অ্যাকাউন্টটা আমি ইউজ করব। তাহলে পরবর্তী অ্যাকাউন্টটা কি, পরবর্তী অ্যাকাউন্ট হলো আপনার কাছ থেকে সব কিছু কাটা ছাটা করার পরে যে টাকাটা থাকবে, মানে মাস শেষে আপনি যে টাকাটা হাতে পান, সেইটাই হলো আপনার কি নেট স্যালারি। ধরেন আপনি জয়েন করেছেন 50,000 টাকা বেতনে, কিন্তু মাস শেষে আপনি টাকা পাচ্ছেন 40,000 বা 45,000 টাকা, বাদ বাকি 5,000 টাকা কই গেল, ওই 5,000 টাকা মনে করেন আপনার এই যে ট্যাক্স, তারপরে আপনার ইন্স্যুরেন্স, পেনশন, এই সব কিছু টাকা পয়সা আপনার কাটছাট করার পরে আপনি যে টাকাটা হাতে পান সেটাই হলো নেট। এইটা হলো আপনার সর্বলাস্ট হলো সেই জিনিসটা, সর্বলাস্ট হলো আপনার কি এই জিনিসটা। এখন তাহলে এখানে দেখেন কি নামে আছে, নেট স্যালারিজ এন্ড ওয়েজেস পেয়েবল নামে আছে। এখন অ্যাকাউন্টিং সফটওয়্যার কিন্তু বিভিন্ন নামে থাকতে পারে। সো এখানে তাহলে আমি এখানে সার্চ করি, সার্চ করার আগে আপনাদের এখানে একটা জিনিস দেখাই আমি, দেখেন আমার কিন্তু সব অ্যাকাউন্টে আমি জার্নাল মানে সব অ্যাকাউন্ট কিন্তু আমি ক্রিয়েট করেছি। এখন সর্বলাস্ট আমার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে কিন্তু আমার জার্নাল কি এখানে শেষ, মানে নেট স্যালারি আর ওয়েজেস পেবল এটাই হলো সর্বলাস্ট কি অ্যাকাউন্ট, এরপর আর কোনো অ্যাকাউন্ট হয় না।
তাহলে এটাই হলো আমার সর্বলাস্ট অ্যাকাউন্ট, এটাই হলো আমার বেতন টাকা আমি যেটা পাবো। এখন দেখেন আমরা কিন্তু সবাই জানি জার্নাল করতে গেলে কি হয়, জার্নাল করতে গেলে কিন্তু ডেবিট এবং ক্রেডিট দুই পাশ কিন্তু অলওয়েজ সমান হবে, অলওয়েজ কি হবে, সমান হবে। এখন এইখানে দেখেন কি 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 লেখা, রেড মার্ক দিয়ে একটা লেখা, টোটাল ইজ আউট বাই, এখানে একটা অ্যামাউন্ট দেওয়া। এখন আপনি ভালো করে খেয়াল করে দেখেন যে আপনার ডেবিট কলামে অ্যামাউন্ট কত, এখানে ভালো করে খেয়াল করে দেখেন আপনার ডেবিট কলামে অ্যামাউন্ট হলো ৬,৮৪২.৪০, আর ক্রেডিট কলামে অ্যামাউন্ট কত, ক্রেডিট কলামে অ্যামাউন্ট হলো ২,৩৩৭.৫৯। তাহলে ডিফারেন্স কত, এই ডিফারেন্সটা হলো এইটা রেড মার্ক, এটা হলো ডিফারেন্স। কত ডিফারেন্স, ৪,৫০৫.২১। এখন আপনি শিওর যে আপনার এখন এই একটা অ্যাকাউন্ট ইউজ করলে আপনার কি জার্নাল শেষ, তার মানে এই ৪,৫০৫.২১ এই টাকাটাই হলো আপনার কি নেট স্যালারি। তাহলে কি হবে, আপনার সর্বলাস্ট যে ব্যালেন্সটা আপনার ডিফারেন্স দেখাবে সেই ব্যালেন্স এবং আপনার যে পেমেন্ট সামারিটা দেওয়া হয়েছে তার একদম ডান দিকে দেখেন নেট পে নামে একটা কলাম আছে, এইখানে একটা ব্যালেন্স দেওয়া আছে, এই ব্যালেন্স কিন্তু সমান হবে। আমি আবার বলতেছি, আপনি জার্নাল সবকিছু ডেবিট ক্রেডিট সবকিছু দিবেন, দেওয়ার পরে যখন আপনি সর্বলাস্ট এই স্যালারি পেবল অ্যাকাউন্ট যখন আপনি দিতে যাবেন তখন আপনার ক্রেডিট কলামে যে ব্যালেন্সটার ডিফারেন্স শো করবে সেই ব্যালেন্স এবং আপনি যে মাসের পেমেন্ট সামারি দেখে কি করতেছেন, তৈরি করতেছেন, সেই মাসের যে নেট পের যে ব্যালেন্সটা সেই ব্যালেন্স কিন্তু কি হবে, দুটো সমান হবে, দুটো কিন্তু কি হবে, সমান হবে। এখন যদি সমান না হয় তাহলে কি, তাহলে দেখতে হবে যে আপনি এখানে এই যে দেখেন আপনার এখানে যোগ বিয়োগ যোগ করতে হয়, আপনার যে এখানে এই যে টাকাগুলো যোগ করতে হয়, হতে পারে যে আপনার যোগে হয়তো ভুল হয়েছে, আপনার যোগে হয়তো কি হয়েছে, ভুল হয়েছে, এই কারণে ডিফারেন্স দেখাচ্ছে। সো এই জিনিসটা খেয়াল রাখবেন। তাহলে আমার এখানে কত দেখাচ্ছে নেট পে, ৪,৫০৫.২১, আর এখানে কত, এখানেও সেম, মানে আমার এখানে যোগ বিয়োগে ডেবিট ক্রেডিট অ্যামাউন্ট আমার ঠিক আছে। তাহলে আমি এখন সর্বলাস্ট এই অ্যাকাউন্টে সেট করলে আমার কি একদম অলোকে হয়ে যাবে। তাহলে আমার অ্যাকাউন্টের নাম কি, নেট স্যালারিজ এন্ড ওয়েজেস পেবল। এখন এখানে কি নামে আছে, এখানে দেখেন আমি যদি পে লিখি তাহলে দেখেন শুধুমাত্র লেখা আছে ওয়েজেস পেবল। এখানে কি নামে দেওয়া আছে দেখেন শুধুমাত্র লেখা আছে ওয়েজেস পেবল। এটা আপনি সিলেক্ট করবেন, বাই ডিফল্ট কিন্তু অটোমেটিক আপনার ডিফারেন্স কত সেটা কিন্তু এখানে ফিল আপ হয়ে গেছে, এখানে আপনার কষ্ট করে এখানে লিখতে হবে না, কারণ আপনি তো আগেই চেক করে দেখলেন যে আপনার ঠিক আছে ডিফারেন্স। এখন ডেসক্রিপশন পেনশন, এখন দেখেন আপনার যে পেনশন কোম্পানিটা আমি করি নাই, পেনশন কোম্পানিটা আমি এখানে বসাই দেই। তো এই কোম্পানির ক্ষেত্রে যেহেতু নেস্ট হলো পেনশন কোম্পানি, এই কারণে আমি এখানে নেস্ট দিলাম। যদি আপনি কোনো ক্লায়েন্টের কাজ করতে চান সেখানে যদি অন্য কোম্পানি হয় তাহলে আপনি সেই কোম্পানির নামটা লিখে দিবেন। আর এখানে কি লিখবো, এখানে লিখবো নেট পে। আপনার কিন্তু এখানে জার্নাল কমপ্লিট, জানুয়ারি মাসের জার্নালটা কিন্তু এখানে শেষ। আপনি জাস্ট কি করবেন, যে পোস্ট অপশনে যে পোস্ট, এইখানে ক্লিক করে আপনি পোস্ট করে দিবেন, আপনার জার্নাল শেষ, জানুয়ারি শেষ, এরপরে ফেব্রুয়ারি মাসটা দিবেন, ফেব্রুয়ারি শেষ, মার্চ মাস দিবেন, এইভাবে এন্ট্রি করবে। এখন দেখেন আপনাদের এইখানে আরেকটা একটা অপশন দেওয়া আছে, আরেকটা অপশন বলতে আরেকটা জার্নাল এখানে দেওয়া আছে, এবং আপনাদের এখানে আরেকটা রিপোর্ট আছে যেটা হলো P32 রিপোর্ট নামে একটা রিপোর্ট আছে এখানে। এই দুটোর কাজ কি দেখেন, এইখানে উপরে কি লেখা, জার্নাল ফর এমপ্লয়মেন্ট অ্যালাউন্স ইয়ারলি ৪,০০০। এইটা আসলে কি, এইটা হলো কিছু কিছু কোম্পানিকে আপনার কি করে HMRC ভাতা দেয়, অ্যালাউন্স মানে তো ভাতা আমরা জানি,
এইচএমআরসি কি দেয়? ভাতা দেয়, কোম্পানিকে দেয়, কিন্তু নট এমপ্লয়িকে, কোম্পানিকে দেয়। কিছু কিছু কোম্পানি, সব কোম্পানি না, আপনার কিছু কিছু কোম্পানি আছে, সেই কোম্পানিকে কি করে এইচএমআরসি ইয়ারলি মানে এক বছরে, এক বছর বলতে কোনটা বোঝাচ্ছি? এপ্রিল মাস থেকে, কিন্তু ট্যাক্স ইয়ার এপ্রিল মাস থেকে, নট জানুয়ারি, এপ্রিল মাস থেকে ট্যাক্স ইয়ার। ওই এক বছরে কি করে একটা কোম্পানিকে 4,000 টাকা পর্যন্ত ভাতা দেয়। কয় টাকা পর্যন্ত? 4,000 টাকা পর্যন্ত ভাতা দেয়। এই ভাতা দেওয়ার এটা আসলে কিভাবে কাজ করে? এইটা হলো, এটা কোম্পানিকে দেয়। এটা হলো যে কোম্পানিকে 4,000 টাকা পর্যন্ত ভাতা দিবে, ওই কোম্পানির যে ন্যাশনাল ইন্স্যুরেন্সটা তৈরি হয় শুধুমাত্র কোম্পানির, ওই কোম্পানির যে ন্যাশনাল ইন্স্যুরেন্সটা আপনার কি হয়, আপনার দিতে হয়। যদি সেটা 4,000 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে ওই কয় টাকা দেওয়া লাগে না। এখন সাপোজ যেহেতু এপ্রিল মাস থেকে কি হয়, আপনার ট্যাক্স ইয়ার শুরু হয়। এখন আপনার কোম্পানি অ্যালাউন্সমেন্ট পেয়েছে 4,000 টাকা। এখন এপ্রিল মাসে আপনার স্যালারি আপনি ক্রিয়েট করতে গেলেন, এপ্রিল মাসে শুধুমাত্র কোম্পানির যে ন্যাশনাল ইন্স্যুরেন্সের টাকাটা, শুধুমাত্র কোম্পানির, আমি কিন্তু এখানে কোম্পানির কথা বলতেছি, আমি কিন্তু এমপ্লয়ের কথা বলতেছি না, শুধুমাত্র কোম্পানি, কারণ এই সুযোগটা কোম্পানিকে দেয়, কোনো এমপ্লয়িকে দেয় না। আপনার এপ্রিল মাসে ধর ওই কোম্পানি 4,000 টাকা সে ভাতা পাইছে। এখন ওই কোম্পানি এপ্রিল মাসে এখানে ন্যাশনাল ইন্স্যুরেন্স হয়েছে 1,000 টাকা, তাহলে কি হবে? কারণ এইচএমআরসি তোমাকে বলেছে যে তুমি সর্বোচ্চ 4,000 টাকা পর্যন্ত না দিলেও চলবে, 4,000 টাকা পর্যন্ত তোমাকে পে করতে হবে না। তাহলে ওই প্রথম মাসে আপনার হলো 1,000 টাকা, তাহলে কি হবে? এই 1,000 টাকার কিন্তু আপনার পে করতে হবে না, এই 1,000 টাকা আপনার কি করতে হবে না? পে করতে হবে না। এখন আমি তো জার্নাল ক্রিয়েট করে ফেলেছি, তাহলে আমি এই 1,000 টাকাটা কই থেকে দেখতে পাবো বা কোথায় পাবো? আপনাদের দেখেন যে P30 রিপোর্টটা আছে, এই রিপোর্টে দেখেন এই যে 5 নাম্বার একটা ঘর আছে, 5 নাম্বার, এখানে কি লেখা? এমপ্লয়মেন্ট অ্যালাউন্স। আপনার এই 5 নাম্বার ঘরে তখন লেখা থাকবে আপনার 4,000 টাকা। আপনার এই 5 নাম্বার ঘরে এইখানে লেখা থাকবে যে আপনি কয় টাকা অ্যালাউন্স আপনি পেয়েছেন। যেহেতু প্রথম মাস, এই কারণে কিন্তু এখানে লেখা থাকবে 4,000 টাকা। তাহলে আপনি কি করলেন? আপনি পেমেন্ট সামারি দেখে জার্নাল ক্রিয়েট করেছেন, যেমনটা আমি করলাম। আপনি জার্নাল ক্রিয়েট করেছেন, জার্নাল ক্রিয়েট করার পরে আপনি যখন P30 রিপোর্টটা ওপেন করলেন, ওপেন করে আপনি যখন যে 5 নাম্বার এমপ্লয়মেন্ট অ্যালাউন্স, এই ঘরে আপনি দেখলেন যে এখানে লেখা 4,000 টাকা। এখানে কত লেখা? 4,000 টাকা। কিন্তু আপনার ওই মাসে এমপ্লয়মেন্ট অ্যালাউন্স আসছে 1,000 টাকা। তাহলে আপনার এখানে কি, আপনার কিন্তু খরচ হয়েছে, মানে আপনাকে ভাতা দিয়েছে 4,000 আর খরচ হয়েছে 1,000। তাহলে এই 1,000 টাকা কিন্তু আপনাকে পে করতে হবে না, কিন্তু আপনি তো জার্নাল দিয়ে ফেলেছেন। তাহলে কি করবেন? তখন আপনি এই যে দেখেন, এটা হলো রিভার্স জার্নাল, এখানে দেখেন কি লেখা? এনআই পেয়েবল 4। কেন লেখা? কারণ এই যে এনআই পেয়েবল, এই 9 টাকার মধ্যে তো আমার 4 টাকাও ছিল, কোম্পানি 4 টাকাও তো ছিল, এই 9 টাকার মধ্যে কোম্পানির 4 টাকাও তো ছিল। কিন্তু আমি যখন দেখলাম যে আমার এনআই পেয়েবল পে করতে হবে না, এনআইসি কি করতে হবে না, পে করতে হবে না, তখন আমি কি করব? আমি রিভার্স জার্নাল দিব। রিভার্স জার্নাল তো আমরা জানি যে ডেবিট থাকলে ক্রেডিট হয়, তাহলে এনআই পেয়েবল ছিল আমার ক্রেডিট। এখন রিভার্স জার্নাল হবে শুধুমাত্র তো কোম্পানির খরচের টাকাটা, এই কারণে দেখেন এনআই পেয়েবল হয়ে গেছে ডেবিট। আর এই যে আমার এমপ্লয়ার্স এনআই কন্ট্রিবিউশন আমি ডেবিট করেছিলাম, এইটা আমার হয়ে গেছে ক্রেডিট, এইটা আমার দেখেন ক্রেডিট হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন? যদি দেখেন যে আপনার এমপ্লয়মেন্ট অ্যালাউন্স আছে এবং সেই অ্যালাউন্সটা কি আছে,
অ্যালাউন্সের থেকে আপনার খরচ হয়েছে কম। আপনার অ্যালাউন্স আছে 4000, কিন্তু আপনার ওই মাসে খরচ আসছে 1000, তাহলে আপনাকে পে করতে হবে না, কিন্তু আপনি তো জার্নাল ক্রিয়েট করে ফেলেছেন। সো এই কারণে আপনাকে কি করতে হবে, রিভার্স জার্নাল দিবেন। কিভাবে দিবেন, আপনি এই যে পোস্টেড এখানে ক্লিক করুন, যেহেতু আপনি পোস্ট করে ফেলেছেন, এই যে পোস্টেড এখানে ক্লিক করে আপনি সেই জার্নালটা ওপেন করবেন। জার্নালটা ওপেন করে এই যে অপশন এখানে ক্লিক করবেন, যে এখানে ক্লিক করে এডিট, এই যে এডিট এই বাটনে ক্লিক করে আপনি এখানে সুন্দর করে রিভার্স জার্নাল দিয়ে দিবেন। তাহলে কি হয়ে যাবে, আপনার কাজ শেষ, আপনার কাজ শেষ। সো এটা তো গেল সিম্পল। এখন যদি আপনাদের এমন হয় যে আপনি ধরেন অ্যালাউন্সমেন্ট খাচ্ছেন, আপনি অ্যালাউন্সমেন্ট কি খাচ্ছেন, আপনাদের সুযোগ দিয়েছে 4000 টাকা, আপনার প্রথম মাসে আসছে 1000, তাহলে আপনার পরবর্তী মাসের জন্য অ্যালাউন্স কত থাকবে, আপনার পরবর্তী মাসের জন্য কিন্তু অ্যালাউন্স থাকবে 3000। আপনার পরবর্তী মাসের জন্য অ্যালাউন্স থাকবে কত, 3000, কারণ আপনি প্রথম মাসে 1000 টাকা খেয়ে ফেলেছেন। পরবর্তী মাসে কত থাকবে, 3000 টাকা থাকবে। কারণ পরবর্তী মাসে আপনার অ্যালাউন্স আসছে আবার 1000, বাকি থাকে কত, 2000 পরবর্তী মাসের জন্য। সো এইভাবে করতে করতে আপনি দেখলেন যে আপনার একটা এমন পর্যায়ে গেল যে আপনার অ্যালাউন্স আছে হলো 500, কিন্তু আপনার খরচ হয়েছে 700। মানে অ্যালাউন্সের থেকে আপনার এমপ্লয়মেন্ট যে ন্যাশনাল ইন্স্যুরেন্স, সেই ন্যাশনাল এটা আসছে বেশি। আপনার অ্যালাউন্স আছে 500, কিন্তু মানে 12 নম্বর মাস হতে পারে সেটা, বা যে কোনো মাসে হতে পারে। আপনার এক কথায় এক বছরের মধ্যেই, এক বছরের মধ্যে যে কোনো মাসে হতে পারে, আপনি দেখলেন যে আপনার অ্যালাউন্স আছে 500, কিন্তু অ্যালাউন্সের থেকে আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্সের টাকা দিতে হবে বেশি। তাহলে কি হবে, তাহলে এখানে দেখতে হবে যে আপনার এখানে কয় টাকা বেশি আসছে। কারণ আমার তো দেখেন আছে 700-এর মধ্যে তো 500 টাকা আমাকে দিতে হবে না, 700-এর মধ্যে তো 500 টাকা আমাকে দিতে হবে না, তাহলে তাহলে বেশি কত, বেশি আমার 200। তাহলে ওই 200 টাকা আপনি কি করবেন, সরি এখানে মিস্টেক হয়ে গেছে, যেহেতু আমি অলরেডি ক্রিয়েট করে ফেলেছি, তাহলে আপনার যদি অ্যালাউন্স আসে 700, মানে খরচ হয় 700, কিন্তু অ্যালাউন্স আছে 500, তাহলে আপনার যে কয় টাকা অ্যালাউন্স আছে আপনি সেই কয় টাকা রিভার্স জার্নাল দিয়ে দিবেন। তাহলে কি হবে, শুধুমাত্র ওই কয় টাকা কমবে, আর বাকি টাকাটা কিন্তু আপনার এক্সপেন্স হিসেবেই থাকবে এবং পেবল হিসেবে কিন্তু থাকবে। এখানে শুধুমাত্র যে কয় টাকা আপনার অ্যালাউন্স আছে আপনি কি করবেন, শুধুমাত্র সেই কয় টাকা দিবেন। কখন দিবেন, যদি আপনার অ্যালাউন্সের থেকে খরচ হয় বেশি তখন। আর এখন যদি এমন হয় একদম 12 নাম্বার মাস, একদম লাস্ট মাসে গিয়ে আপনার অ্যালাউন্স আছে 500, কিন্তু আপনার লাস্ট মাসে কি হলো, আপনার খরচ হয়েছে মাত্র 200। মানে আপনি প্রতি মাসে আপনি তো একটা খরচ তো আপনি হচ্ছেই, আপনার এই 4000 টাকা কমতে কমতে একদম 12 নাম্বার মাসে গিয়ে আপনার অ্যালাউন্স আছে 500, কিন্তু 12 নাম্বার মাসে কি আপনার খরচ হয়েছে 200। তাহলে কি হবে, ওই সেম আগের মতো যেভাবে সেভাবে জার্নাল দিবেন। আপনি জাস্ট কি করবেন, এই 200 টাকা আপনি তখন, যেহেতু আপনার এখানে কি অ্যালাউন্স থেকে খরচ কম, তাহলে আপনি খরচ কয় টাকা সেই কয় টাকা আপনি জার্নাল দিবেন। এখানে মাথায় রাখবেন, যদি অ্যালাউন্সের থেকে খরচ কম হয় তাহলে শুধুমাত্র খরচের টাকা কি হবে, আপনার রিভার্স জার্নাল হবে। আর যদি অ্যালাউন্সের খরচের থেকে অ্যালাউন্স কি হয় আপনার কম হয়, তাহলে আপনার কি হবে, তখন অ্যালাউন্সের যে টাকাটা থাকবে সেই টাকাটা আপনার জার্নাল হবে, রিভার্স জার্নাল হিসেবে হবে। এখন 12 নম্বর মাসে গিয়ে আপনি দেখলেন যে আপনার খরচ হচ্ছে 200 টাকা, তাহলে এখনো বাকি আছে কত, 300। তাহলে এই 300 কি আমার পরবর্তী বছরের যে 4000 টাকা পাবো
তার সাথে কি যোগ হবে? না, কিচ্ছু হবে না। আপনি যদি একটা বছরে চাহাটা যদি না শেষ করতে পারেন, তাহলে যে কয়টাকে আপনার ব্যালেন্স থাকুক না কেন, পরবর্তী বছরে চাহার সাথে সেটা যোগ হবে না। পরবর্তী বছর আবার কি হবে? চাহার টাকা থেকে শুরু হবে। বুঝতে পারছেন? আর P32 রিপোর্ট, এই রিপোর্টটা কাকে দিতে হয়? এই রিপোর্টটা কিন্তু দেখেন, এই রিপোর্টটা HMRC কে দিতে হয়। কেন দিতে হয়? কারণ আপনাদের এখানে দেখেন পে ইনকাম ট্যাক্সের টাকা, তারপরে ন্যাশনাল ইন্স্যুরেন্সের টাকা, এটাতে আপনার পে করতে হবে। আপনার তো এটা তো পে করতে হয়। তো এটা আপনি যে পে করবেন তার রেকর্ড কই? তার রেকর্ড হিসেবে আপনার P32 রিপোর্টটা ক্রিয়েট হয়। এবং এই রিপোর্ট অনুযায়ী কিন্তু আপনার কি করতে হয়? আপনার এই যে এখানে সর্বলাস্ট যে টাকাটা এখানে থাকে, সেই টাকা আপনার কি করতে হয়? HMRC কে পে করতে হয়। ওকে, সো এইভাবে কিন্তু আপনার পেরোল জার্নাল দিতে হয়। আপনাদের এই কোম্পানিতে কোনো অ্যালাউন্সমেন্ট নাই, এই কারণে এখানে কোনো রিভার্স জার্নাল কি আপনার হবে না। এখানে কি কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু এখানে নাই। সো আমি আপনাদের এটা বুঝাই দিলাম যে অনেক সময় বড় বড় কোম্পানিকে অ্যানাউন্সমেন্ট থাকতে পারে। সো যখনই থাকবে আপনি P32 রিপোর্টটা দেখবেন। এই কারণে যখন আপনি কোনো ক্লায়েন্টের পেরোলে কাজ করতে যাবেন, তখন ক্লায়েন্টের কাছ থেকে কি করবেন? P32 রিপোর্টটা নেবেন এবং ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট সামারিটা, এই দুটো ফোল্ডার আপনি, দুটো ফাইল আপনি ক্লায়েন্টের কাছ থেকে নেবেন। ওকে, আমি তো এখন জার্নাল দিলাম, এখন এটা আমি পেমেন্ট করব কিভাবে? যখন আপনি রিকনসিলিয়েশনে গেলেন, তখন তো দেখলেন যে আপনি পেমেন্ট করে দিয়েছেন, মানে স্যালারি দিয়ে দিয়েছেন, তারপরে ন্যাশনাল ইন্স্যুরেন্স টাকা আপনি দিয়ে দিয়েছেন, পেনশনের টাকা আপনি দিয়ে দিয়েছেন, তাহলে সেটা আপনি কিভাবে রিকনসিলিয়েশন করবেন? তো এখন যদি আমি লর্ডস ব্যাংকে যাই বা যে কোনো ব্যাংকে যাই, দেখেন আপনাদের এইখানে আপনারা আগে পুরো 6 মাস এন্ট্রি করবেন জার্নাল, পেরোল জার্নাল এন্ট্রি করবেন, পুরো 6 মাস দিয়ে দিবেন, তারপরে রিকনসিলিয়েশনে আসবেন। আমি যদি এখানে স্যালারি লিখি, তাহলে দেখেন এই যে যতগুলো আপনার স্যালারি আছে, যতগুলো আপনার দেখেন এখানে লেখা স্যালারি, এই সবগুলো কি করতে হবে আপনার 22 জানুয়ারি, এই সবগুলো আপনার রিকনসিলিয়েশন করতে হবে। কিভাবে করবেন? দেখেন আমি আগে স্যালারিটা দিয়ে আপনাদের দেখাই, স্যালারিটা দিয়ে আমি আপনাদের দেখাই আগে। আপনারা কিন্তু পুরো 6 মাসের জার্নাল আগে দিবেন, পুরো 6 মাসের জার্নাল দেওয়ার পরে কিন্তু আপনারা এগুলো পেমেন্ট করতে আসবেন। দেখেন এই যে স্যালারি, এই দেখেন স্যালারি জানুয়ারি 2020 সালে স্যালারি আপনি দিয়েছেন। তাহলে এটা আপনি কিভাবে করবেন? এই যে এইটা হলো আপনার সেই এমপ্লয়ের নাম, তাহলে আপনি এটার নামটা আগে কপি করবেন, কপি করে এখানে আগে কন্ট্যাক্ট ক্রিয়েট করবেন, কন্ট্যাক্ট, এখানে কন্ট্যাক্ট ক্রিয়েট করবেন। এখন হোয়াটে কোন অ্যাকাউন্ট দিবেন? আপনারা যখন জার্নাল দিয়েছেন তখন আপনার স্যালারি বাকি ছিল কোন অ্যাকাউন্টে? এই যে এই অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টে তো আমার নেট পে, এটাই তো আমার বাকি অ্যাকাউন্ট, স্যালারি আমার দিতে হবে। তাহলে কি করতে হবে? আমার এটা কোন নামে ছিল? ওটা কিন্তু আমার নাম ছিল ওয়েজেস পেবল পেরোল, এই নাম, এই অ্যাকাউন্টটা কিন্তু আমার ছিল। এই অ্যাকাউন্টে কিন্তু আমার যত বাকি বেতন সব কিন্তু এই অ্যাকাউন্টেই ছিল। এখন যখন আমি এই অ্যাকাউন্টটা দিব তখন কি হবে? এই অ্যাকাউন্ট থেকে এই কয় টাকা আপনার মাইনাস হয়ে যাবে। আগে ছিল কি, যখন জার্নাল দিয়েছি তখন কি ছিল? লাইবিলিটি বেশি ছিল। এখন পেমেন্ট করার মাধ্যমে আমার দায় কি কমে যাবে। এটা দিবেন, দিয়ে ওকে বাটনে ক্লিক করে দিবেন। তাহলে কি হলো? আপনার যত স্যালারি নামে যত ট্রানজাকশন আপনি পাবেন, স্যালারি নামে ডেসক্রিপশনে লেখা স্যালারি, সবগুলো কি হবে? আপনার ওয়েজেস পেবল এই অ্যাকাউন্টে যাবে। ওকে, তাহলে স্যালারিটা ক্লিয়ার। এখন থাকলো কোন অ্যাকাউন্ট? এখন থাকলো কি পেবল? পেনশন পেবল। তাহলে পেনশনটা যেহেতু এই কোম্পানি নেস্ট নামে কোম্পানিকে পেনশন দেয়, তাহলে দেখেন যে আপনাদের টাইট ব্যাংকে, আপনাদের আমি নিষেধ করেছিলাম, টাইট ব্যাংকে যদি যাই তাহলে দেখবেন যে এখানে
নেস্ট নামের কিন্তু ডেসক্রিপশন আছে এখানে, NEST। এই দেখেন 1 2 3 4 5 6, এই দেখেন নেস্ট নামের ডেসক্রিপশন। এইগুলো হলো আপনার সব পেনশনের টাকা এই কোম্পানিকে পেমেন্ট করেছে। তাহলে কি করবেন 31 জানুয়ারি, তাহলে আপনি যেগুলো রিকনসিলেশন করতে গিয়ে নেক্সট নামে যেগুলো পাবেন সেইগুলো কিভাবে রিকনসাইল করবেন? এই পেনশনের টাকা আমার কোন অ্যাকাউন্টে বাকি হিসেবে আমি এন্ট্রি করেছি, এখানে আপনি নেক্সট নামে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করবেন আগে। এখন পেনশন কোন অ্যাকাউন্ট ছিল, এটা নাম ছিল কি, নাম ছিল আমার পেনশনস পেবল। এই অ্যাকাউন্টে আমার কি ছিল, পেনশনের টাকা আমার এই অ্যাকাউন্টে আছে। তাহলে এটা আমার এখন লায়াবিলিটি বেশি আছে, এটা আমি যদি ওকে বাটনে ক্লিক করলাম আমার দায় কিন্তু কমে যাবে। ওকে, তাহলে আমার এখানে পেনশনটাও গেল। এরপরে কোন অ্যাকাউন্ট আছে, এরপরে দেখেন ন্যাশনাল ইন্স্যুরেন্সের টাকা আমার এখানে বাকি আছে, এটা কিন্তু আমার HMRC দিতে হবে, এটাও কিন্তু আমি বাকি হিসেবে এন্ট্রি করেছি ন্যাশনাল ইন্স্যুরেন্সের টাকা। তাহলে এইটা কোন এক মানে এইটা হলো কোনটা? সো আপনারা যদি এখানে যাই তাহলে আপনারা এখানে HMRC নাম দিয়ে সার্চ করবেন, দেখবেন যে এখানে দেখেন এই যে এখানে দেখেন আপনার কি লেখা, HMRC দেখেন এখানে একটা কি লেখা আছে এটা, এবং 120 PE দিয়ে একটা অ্যাকাউন্ট, এটা কিন্তু একটা অ্যাকাউন্ট নাম্বার, এটা হলো কি একটা অ্যাকাউন্ট নাম্বার। এই HMRC GRS গ্র্যান্ট এটা কিন্তু আলাদা জিনিস, এইটা কিন্তু আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্সের টাকা কিন্তু না, এটা কিন্তু এটা আমি দেখাচ্ছি একটু পরে। আপনাদের ন্যাশনাল ইন্স্যুরেন্সের টাকা হলো এইটা হলো আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্সের টাকা আপনি পে করেছেন। এবং আপনাদের ব্যাংকে লর্ডস ব্যাংকে যদি আপনি যান, তাহলে লর্ডস ব্যাংকে দেখেন আরেকটা নামে আছে এখানে, এখানে দেখেন এই যে HMRC অ্যাকাউন্টস অফ দিয়ে একটা অ্যাকাউন্টস লেখা এবং 120 PE লেখা, এইটা হলো আপনার কি ন্যাশনাল ইন্স্যুরেন্সের টাকা। কিসের টাকা? ন্যাশনাল ইন্স্যুরেন্সের টাকা। তাহলে আপনি যেটা দেখবেন যে HMRC অ্যাকাউন্টস অফ দিয়ে এরকম লেখা এবং 120 PE এই জিনিসটা লেখা আছে, সেটা আপনার কোন অ্যাকাউন্টে যাবে? সেটা কিন্তু আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স অ্যাকাউন্টে যাবে। তাহলে আপনি কি করবেন, আপনি HMRC নাম দিয়ে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট দিবেন কোনটা, অ্যাকাউন্ট হবে আপনার NIC পেবল, ওই অ্যাকাউন্টটা হবে, দিয়ে আপনি রিকনসাইল করবেন। এখন যে টাইট ব্যাংক, এখানে দেখেন আরেকটা জিনিস আছে, সেটা হলো JRS গ্র্যান্ট। এইটা আসলে কি, এটা আমি আপনাদের একটু দেখাই। আপনারা একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করবেন, যেটা হবে লায়াবিলিটি অ্যাকাউন্ট। নাম কি হবে? নাম হবে HMRC GRS গ্র্যান্ট। এইটা হলো করোনাকালীন সময়ে HMRC, দেখেন এটা কিন্তু রিসিভ অ্যামাউন্ট, এটা দেখেন কি আমার রিসিভ অ্যামাউন্ট। করোনাকালীন সময়ে HMRC বিভিন্ন কোম্পানিকে অনুদান দিয়েছে, যাতে তারা আপনার কি করে, কোম্পানিতে আপনার লোককে বেতন দিতে পারে, কোম্পানি কর্মচারীকে বেতন দিতে পারে। তো এরা হলো কি করেছে, ওই HMRCর কাছ থেকে সেই লোনটা নিয়েছে, জিআরএস গ্র্যান্ট, এটা হলো সেই লোনটার নাম। আপনারা কি করবেন, HMRC জিআরএস গ্র্যান্ট এই নাম দিয়ে একটা লায়াবিলিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে একটা লায়াবিলিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং এখানে অ্যাকাউন্ট হবে আপনার কারেন্ট লায়াবিলিটি। এখানে আপনি একটা কোড দিবেন,
এখানে নাম হবে HMRC GRS গ্র্যান্ট দিয়ে সেভ করবেন। এখন কি করবেন, এখন আপনি ওই যেগুলোতে দেখবেন ডেসক্রিপশনে লেখা আছে HMRC GRS গ্র্যান্ট, সেইগুলোতে সাব কন্ট্যাক্ট দিবেন HMRC এবং অ্যাকাউন্ট দিবেন HMRC GRS গ্র্যান্ট, এই অ্যাকাউন্টটা ইউজ করবেন। ওই অ্যাকাউন্টটা ইউজ করে আপনি কি করবেন, রিকনসাইল করবেন। ওকে, এরপরে দেখেন সর্বলাস্ট কি আছে, এখন পে। সর্বলাস্ট এখন কি পেবল আছে আমার, পে। এইটা হবো কি, এটাও দেখেন আপনাদের এখানে কিন্তু ডাইরেক্ট সুন্দর করে দেওয়াই আছে। HMRC লিখে সার্চ করি, HMRC, তো এখানে নাই। আপনার লর্ডস ব্যাংকে আছে, টাইড ব্যাংকে নাই। লর্ডস ব্যাংকে দেখেন সুন্দর করে লেখাই আছে HMRC পে। এই যে hmrc.gov.uk.pay, এইটা হলো সেই পে এর টাকা। এটা কি করবেন আপনি, এটা আপনি কন্টাক্ট দিবেন HMRC এবং হোয়াটে দিবেন কি, হোয়াটে দিবেন ওই যে পে অ্যাকাউন্ট, পে পেবল, ওই অ্যাকাউন্টটা দিবেন, দিয়ে আপনি রিকনসাইল করবেন। আর এইখানে দেখেন HMRC ভ্যাট নামে আছে। আপনাদের যখন সব কিছু রিকনসাইল হয়ে যাবে তখন কি করবেন, তখন আপনি এই যে HMRC ভ্যাট এই অ্যাকাউন্টটা রিকনসাইল করুন। কিভাবে রিকনসাইল করবেন, আপনি কন্টাক্ট দিবেন HMRC আর হোয়াট বা অ্যাকাউন্ট দিবেন ভ্যাট। আপনার কিন্তু চার্ট অফ অ্যাকাউন্টসে একটা অ্যাকাউন্ট আছে ভ্যাট নামে, সেই অ্যাকাউন্টটা আপনি সিলেক্ট করে দিবেন। এই দেখেন, এই যে ভ্যাট, একটা ভ্যাট নামে কিন্তু একটা অ্যাকাউন্ট আছে। আপনি তখন কি করবেন, এই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে আপনি ভ্যাটের কাজ সেখানে কমপ্লিট করে ফেলবেন, মানে HMRC ভ্যাট সেটা রিকনসাইল করে ফেলবেন। সো আপনাদের যেগুলো আমি বাদ রাখতে বলেছিলাম ট্রানজেকশন, সেইগুলো কাজ কিভাবে করবেন সেটা তো আমি দেখায় দিলাম। সো এখন আপনার রিকনসিলিয়েশন কমপ্লিট করে, রিকনসিলিয়েশন কিন্তু এখানে আপনার একদম সম্পূর্ণ কিন্তু এখানে শেষ। সো আপনাদের নেক্সট যে ক্লাসটা, সেই ক্লাসটা আপনাদের স্টপ থাকবে। আপনাদের নেক্সট যে ক্লাসটা হবে সেটা স্টপ থাকবে। কেন থাকবে, কারণ আপনার এখন রিকনসিলিয়েশনটা ফুললি কমপ্লিট করতে হবে। আপনার কি করতে হবে, এখন আপনার রিকনসিলিয়েশন করতে যে সকল জিনিসগুলো আপনার ছিল সেইগুলো কিন্তু এখন আপনার সব কিন্তু দেখানো কমপ্লিট। সো এখন আপনাদের রিকনসিলিয়েশনটা কমপ্লিট করতে হবে। আর যেটা করতে গেলে আপনাদের কিন্তু সময় লাগবে। সো এই কারণে আপনাদের নেক্সট যে বুধবারে যে ক্লাসটা হবে সেটা আপনাদের নেক্সট বুধবারে ক্লাসটা স্টপ থাকবে, যাতে আপনারা রিকনসিলিয়েশনটা করতে পারেন। আপনাদের নেক্সট শনিবারে, মানে পরবর্তী সপ্তাহের শনিবারে আপনাদের রিকনসিলিয়েশন করতে গিয়ে যদি কারো কোনো প্রবলেম হয় সেটা একদম শনিবারে A to Z সলভ করে, যদি কোনো কিছু মিসিং থাকে, হ্যাঁ মিসিং তো এখানে আছে, আমার জানা মতো মিসিং আছে, সেটা আমি শনিবারে সেটা কমপ্লিট করে দিয়ে জেরোটা কমপ্লিট করে দিব। এবং আপনাদের বুধবারে যে ক্লাসটা হবে সেটা স্টপ থাকবে, কারণ আপনাদের রিকনসিলিয়েশনটা করতে হবে। এখানে আপনার রিকনসিলিয়েশন ম্যাচিং, বিলিংয়ের সাথে ম্যাচিং করার কাজ আছে, তারপর এখানে আপনার মাল্টি কারেন্সির কাজ আছে, পেরোলের কাজ আছে। সো এই কারণে আপনাদের সময় লাগবে। সো এখন আপনারা বলেন যে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা। যদি থাকে তাহলে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন, আমি নাম ধরে ডাকবো, তখন মাইক অন করে কথা বলবেন। ওকে, নোমান ভাই বলেন কি কোশ্চেন আছে। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ স্যার। আমার প্রথম প্রশ্ন হলো, রিকনসিলিয়েশন আমার কিছু প্রবলেম আছে, আমি এটা সামারাইজ করে ইনশাআল্লাহ নেক্সট ডেতে আলোচনা করব। আজকে যে বিষয়টা সেখানে ওই যে আপনার অ্যালাউন্স নিয়ে আমার একটু ছিল, সেটা হলো আমি একটু একটা উদাহরণ দিয়ে মানে আপনাকে একটু প্রেজেন্ট করে আমার বোঝাতে ভুল হচ্ছে কিনা। সেটা হলো, ফর এক্সাম্পল আমার ব্রিটিশ একটা কোম্পানি বাংলাদেশে সাবসিডিয়ারি আছে, তো ওই কোম্পানিটারে আমরা ধরেন কাজ করতেছি। সেখানে বাংলাদেশ গভর্নমেন্ট বলে যে যদি আমার দেশীয় এমপ্লয়ি নিয়োগ দেওয়া হয়, আমি সেক্ষেত্রে
সাবসিডি বা এখান থেকে আরো 1,000 টাকা প্রতি এমপ্লয়ি প্রতি আপনাকে পেমেন্ট করবো। তাহলে আমরা তো প্রথমে এমপ্লয়ীদের যে কস্ট সেটা অলরেডি এন্ট্রি দিয়ে ফেলছি, যেই পরে এই গভর্নমেন্ট থেকে বা যে কোনো উৎস থেকে আমরা একটা অ্যালাউন্স পাইলাম, তো ওইটা আমরা যদি একদম অ্যাকাউন্টিং সিস্টেমে রিভার্স না করে আবার অ্যাকাউন্টিং সিস্টেমে এটাকে কি আমরা ইয়ে করে দেখাতে পারি না যে আমি একটা অ্যালাউন্স ইনকাম করলাম, অথবা আবার ওই যে আমার পেরোলটাকে যেটা আমি ডেবিট করছি সেটাকে আবার ক্রেডিট করে দিলাম এদিকে অ্যালাউন্সটাকে আপনি এখানে আরেকটা এন্ট্রি আরেকটা দিয়ে মেথড ওইভাবে করতে কি করা পারবেন, যায় সেটা না? হলো আমি ওখানে দেখালাম কি যে আমি ওই জার্নালটা আবার এডিট করে আমি ওখানে বসালাম। হ্যাঁ, আপনি যদি চান যে না আমি ওটা ওইভাবে করব না, আমি নতুন একটা জার্নাল ক্রিয়েট করে করব। আপনি যেভাবেই করেন না কেন আপনার কিন্তু ওই অ্যাকাউন্টেই কিন্তু ইম্প্যাক্ট ফেলবে, বুঝতে পারছেন? আমি ওই একই জি জার্নালের জি আন্ডারেই করলাম। আপনি আপনি যদি ওটার আন্ডার না করে যদি নতুন করে একটা জার্নাল ক্রিয়েট করতে শুধুমাত্র ওই অ্যালাউন্সের জন্য, আপনি সেটাও পারবেন। ও ওকে। ওকে। স্যার আরেকটা বিষয় ছিল আমার একটু, সেটা হলো ওই যে আমি শুরু থেকে একদিন বললাম যে এখানে মোটামুটি আপনি কোম্পানির ভিতরে ট্রানজাকশন গুলো দেখালেন আমার ইয়ে থেকে বিল থেকে রিকনসিলিয়েশন পর্যন্ত। তো শুরুতে ওই যে ক্যাপিটাল বা একদম প্রাইমারি স্টেজের যে ইয়েগুলো যে কাজগুলো হয় সেগুলো সম্পর্কে বলছিলেন যে শেষের দিকে একটু ওটা কিভাবে এন্ট্রি দিতে হয় দেখাই দিলেন, মানে সূচনাটা ক্যাপিটাল ইনজেকশন করে কিভাবে আমরা কোম্পানিটা মানে কোম্পানির হ্যাঁ, ওটা ওটা আমি নেক্সট ক্লাসে স্টার্ট দেখায় হয়। দিব। তো ওই বিষয়টা কি আমি নেক্সট নেক্সট ক্লাসে পাবো হ্যাঁ আমরা শনিবারে পাবেন। আলোচনার মধ্যে? শনিবারে এটা আমি আমার শনিবারে আপনার একদম ফুললি জার্নালটা কিভাবে, সরি আপনার পেরোল, সরি রিকনসিলিয়েশনটা কিভাবে কমপ্লিট করতে হয় সেটা, এবং সে কমপ্লিট করতে গিয়ে আমি সেটা আপনাদের তখন দেখাবো। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। মুহিব ভাই, আপনার কি কোশ্চেন আছে বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওই আমার যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে আপনার অ্যালাউন্সটা যে দিবে সরকার থেকে, ওটা কি বছর শেষে দিবে নাকি কোনো বছরের একটা শুরুতে সময়ে দিবে? আমরা প্রতি P32 তে তো মনে করেন যে আমি জানুয়ারি মাসে বা এপ্রিল মাসে বা এপ্রিল মে মাসে করলাম, ওইটাতে P30 তে অ্যালাউন্স পাইলাম না, তখন যদি না আমি পান কিভাবে তাহলে বুঝবো যে এটা বছর শেষে দিছে? যদি কারণ এটা তো না অ্যাডজাস্ট বছর করতে শেষে হবে দিবে সারা না, বছরেরটা। বছরের শুরু থেকে আপনার থাকবে। আপনি যদি না পান তাহলে বুঝবেন, হয় ওই আপনি ধরুন না পান বলতে হয়তো আপনি প্রথম দিকে পাইছেন, প্রথম 2-1 মাস পাইছেন, পরবর্তীতে পান নাই, তখন আপনি দেখবেন যে আপনার ফুললি অ্যালাউন্স আপনি খেয়ে ফেলেছেন। আপনার ফুললি 4,000 টাকা 2-1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এই কারণে পরবর্তী কোনো মাসে আপনি অ্যালাউন্স আর পাচ্ছেন না। কারণ আপনাকে কিন্তু 1 বছরে একবারই 4,000 টাকা দিবে, এবং সেটা শুরুতেই দিবে, একদম শেষে না, মাঝেও না, শুরু থেকেই দিবে, প্রথম মাস থেকেই দিবে। বুঝতে পারছেন? এটা কি ওই ট্যাক্স ইয়ার অনুসারে দিবে হ্যাঁ, নাকি? ট্যাক্স ইয়ার। Sure. তাহলে আমি যে এই যে এপ্রিলে পাইলাম না, এর মানে আমার সারা মাস সারা বছরে আর পাবো না, না, তাই তো? আপনার বুঝতে পারছি। এপ্রিল মাস থেকে ট্যাক্স ইয়ার শুরু হয়, আপনি এপ্রিলে জি। পাবেন। এখন এপ্রিলে ধরেন এপ্রিলে আপনি 4,000 টাকা পাইছেন। এখন ওই আচ্ছা আচ্ছা, আপনি যেটা করছেন ওটা তো জানুয়ারি মাসে করছেন। হ্যাঁ, এখন এপ্রিলে তো এটা ওই প্রায় মাস 10 নম্বর মাস চলে আসে, অর্থাৎ জানুয়ারি জানুয়ারি মাসে হলো, যেটা পাইছি ওইটা আমি এপ্রিলে গিয়া দেখা গেছে যে শেষ হয়ে গেছে, যে জন্য এটাতে শুরু করে নাই হ্যাঁ আপনি, এরকম। হ্যাঁ হ্যাঁ, আপনার যদি দেখেন যে এপ্রিলেও নাই তাহলে বুঝবেন, আমি শুরুতে বলছি এটা কিন্তু সব কোম্পানিকে দেয় না। যদি আপনি দেখেন যে এপ্রিলেও নাই তাহলে বুঝবেন যে আপনার কোম্পানিটি অ্যালাউন্সমেন্ট পাওয়ার যোগ্য না। আর যদি দেখেন যে আপনি এপ্রিলে পাইছেন, এখন আপনার যদি অ্যালাউন্সটা যদি আপনি প্রথম মাসেই খেয়ে ফেলেন, বা যদি আপনার 2-1 মাসেই কমপ্লিট হয়ে যায়, তাহলে পরবর্তী মাসে কিন্তু আপনি অ্যালাউন্সমেন্ট পাবেন না। আবার পরবর্তী বছরে, মানে আবার পরবর্তী বছর এপ্রিল মাস থেকে আবার পাবেন। বুঝতে পারছেন? পাবো কি পাবো না সেটা তো ঠিক আছে না, আমি বুঝতে চাইতেছি যে এই যে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলো যাবে, এগুলোতে তো আমি জিরো জিরো দেখতেছি, কিন্তু আমি পেয়ে গেলাম মনে করেন এপ্রিলে 4,000, তখন কি এপ্রিল থেকে শুরু করবো নাকি আপনার এপ্রিল থেকেই অ্যালাউন্সটা? এপ্রিল থেকেই শুরু হবে অ্যালাউন্স, কারণ ট্যাক্স ইয়ার থেকে শুরু হবে। কিন্তু আপনার এই কোম্পানি কোনো মাসেই পাবেন না, কারণ এই কোম্পানি অ্যালাউন্সমেন্ট পাওয়া ক্রাইটেরিয়ার মধ্যে নাই, এই কারণে।
সব কোম্পানি তো দিবে না, বুঝতে পারছেন? যেটাই দেয় হঠাৎ যদি দেয় তখন তো এপ্রিল মাস থেকে পাবে। আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পারছি। আরেকটা প্রশ্ন আছে না, যে রিভার্স জার্নাল যে করছেন ওইটার অপশনটা আসলে আমি বুঝি না, একটু যদি বুঝিয়ে দিতেন রিভার্স জার্নালটা কোন অপশনে গিয়ে করতে হবে বা কিভাবে? রিভার্স জার্নাল হলো আমি যে জার্নালটাই ক্রিয়েট করছি, আমি সেই জার্নালে এডিট করছি, সেই জার্নালটাই এটাই হচ্ছে আপনার আপনি রিভার্স যদি জার্নাল। আপনি যদি এডিট না করতে পারেন, আপনি যদি এডিট না করতে পারেন, আপনি আরেকটা নতুন জার্নাল ক্রিয়েট করবেন, তবে ডেট দিবেন সেম। যেমন ধরেন আপনি জানুয়ারি মাসে রিভার্স জার্নালটা হবে জানুয়ারি মাসে, আপনি কিন্তু এখানে তখন আপনি যে তারিখ দিয়ে আপনি পেরোলটা রান করেছেন, আপনার সেই তারিখটা দিতে হবে। সেই তারিখটা দিয়ে আপনি কি করবেন, এখানে আপনি রিভার্স জার্নালটা ক্রিয়েট করে দিবেন, তাও হবে। বুঝতে পারছেন? মানে ওই জার্নালটাই আবার নতুন করে করাটাই হচ্ছে রিভার্স জার্নাল। আপনি এখানে দিলেও একই হবে ভাই, কারণ রিভার্স মানে কি আমার অ্যাকাউন্টটা উল্টানো, আর এখানে আমার ওটাই মেন। আমি যেটা ডেবিট করছি সেটা আমি ক্রেডিট করব, ক্রেডিটকে আমি ডেবিট করব, এটাই হলো রিভার্স। আমার যে ওইখানে ওইটাই দিতে এডিট হবে তা করতে কিন্তু গিয়া এটাই এডিট করাটাই হচ্ছে রিভার্স। ডেবিট আর ক্রেডিট এডিট করাটাই হচ্ছে রিভার্স। হ্যাঁ ওটাই তো বলতেছে। এখন আপনি ওটা ওই ওই জার্নালেও করতে পারেন, আবার নতুন করেও করতে পারেন, কোনো সমস্যা হবে না, আপনার অ্যাকাউন্টে একইভাবে হিট করবে। বুঝতে পারছি, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আরেকটা প্রশ্ন ভাইয়া, বলেন। ওই যে আমরা তো এটা পার্ট 1 আছে পার্ট 2 আছে, পার্ট 1 তো বুঝলাম, পার্ট 2 এর কাজটা কি, বা পার্ট 2 এ কি সেম জিনিস? পার্ট 2 এ আপনার আহামরি কিছু থাকে না। এখানে আপনার এই যে আমি যে যোগটা করলাম, এই যে আপনার এমপ্লয় এনআইসি, পেনশন, তারপর আপনার এমপ্লয় এনআইসি যে যোগটা করলাম, এই যোগফলটা আপনার পার্ট 2 এ থাকে। বুঝতে পারছেন? থ্যাংক ইউ। ওকে, তারপরে তৌফিকুর রহমান ভাই, আপনার কি কোশ্চেন আছে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি এই যে ভয়েস ক্লিয়ারিং কাউন্ট, এটা জুন পর্যন্ত, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। এটা জুন পর্যন্ত রিকনসাইল করতেছে, দেখলাম যে একটা অ্যামাউন্ট তো ফাইনালি মানে এই ভয়েস ক্লিয়ারিং জিরো হচ্ছে না। জিরো হবে, আপনি যদি জিরো না হয় তাহলে আপনার হয়তো পেমেন্ট করতে গিয়ে আপনি ভুলভাল করে ফেলছেন, পেমেন্টে গিয়ে। না হলে মানে আমার এখানে তো এন্ট্রি দেখতেছি না। পেমেন্ট যদি আপনি যদি পেমেন্টটিকে ভুল করে ফেলেন, বা যদি আপনার ওই যে ইয়াতে কি বলে ইউরো অ্যামাউন্ট বসাতে, যদি ভুল ইউরো অ্যামাউন্ট যেটা আপনার বসাতে হয় রিকনসিলিয়েশন করতে গিয়ে, সেখানে যদি ভুল করেন তাহলে এই সমস্যাটা হবে। আর আপনি যদি দেখেন যে আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু বিল পেমেন্ট করতে গিয়ে হয়তো আপনার ওই অ্যামাউন্ট বা ওই সবগুলো অ্যামাউন্টের বিল পাচ্ছেন না, তখন আমি বলছি আপনার কিভাবে করতে হবে। যদি বিল না থাকে, আপনার যে কয় টাকা ডিফারেন্স থাকবে সেই কয় টাকার আপনি বিল তৈরি করে আপনি পেমেন্ট করবেন। আচ্ছা, আর বিল তৈরি করে দেবে, কিন্তু ওয়াইজ অ্যাকাউন্ট অবশ্যই জিরো হবে। হ্যাঁ অবশ্যই জিরো হবে। আমরা তো অ্যামাউন্ট দেখতেছি বেশ বড় একটা অ্যামাউন্ট আছে লাস্টে বিলটা পেমেন্ট করার পর, আপনার 8,564 আপনার কি কুবো ডিজাইনের যে বিলগুলো ছিল সবগুলো কি পেমেন্ট হয়ে গেছে? হ্যাঁ, সবগুলো তো রিকনসাইল হয়ে গেছে। না, কুবো ডিজাইনের যে বিলগুলো ছিল, কুবো ডিজাইনের যে বিল কি সব পেমেন্ট হয়ে গেছে? জুলাই আছে, কিন্তু জুনের মধ্যে সবগুলো হয়ে গেছে। আপনার কুবো ডিজাইনের বিলগুলো আপনার পেমেন্ট করতে হবে। আপনার যদি সব আপনি হ্যাঁ বিলগুলো আপনি সিরিয়াল মান্থ ওয়াইজ পেমেন্ট করতে যাবেন, মান্থ ওয়াইজ। এখন সেটা জুলাই মাস না কি মাস সেটা কোনো ইয়া না। আচ্ছা, জুলাই মাসে বিল আছে, কিন্তু আমি তো এটা পেমেন্ট করতেছি জুন পর্যন্ত। আপনার থাকুক সেটা, আপনার এখানে পেমেন্ট আপনি করছেন অনেক কয়টা বিলে একসাথে পেমেন্ট করছেন আপনি, হ্যাঁ, এবং পেমেন্ট আপনি আগে করছেন, কারণ এটা আপনি দেশের বাইরে থেকে কিনছেন, অ্যাডভান্স পেমেন্ট করছেন। হ্যাঁ এই কারণে আপনার বিল যে মাসে হোক না কেন,
আপনার পেমেন্ট যেটা ট্রান্সফার ওয়াইজের যে অ্যামাউন্ট গুলো আছে সেইগুলো আপনার জুন মাস পর্যন্ত রিকনসিলেশন করতে হবে, বা আপনার ইয়াতে কি বলে আপনার ব্যাংকে ট্রান্সফার ওয়াইজ যে কয়টা ট্রানজাকশন আছে আপনার ব্যাংকে সেই কয়টা আপনার রিকনসিলেশন করতেই হবে। এখন ওই কয়টা রিকনসিলেশন করতে গিয়ে আপনার বিল জুলাই বা আপনার বিল আগস্ট হোক সেটা কোনো বিষয় না, আপনি যেভাবে দেখাইছে সেভাবে আপনি পেমেন্ট করতে যাবেন। আচ্ছা এখন বুঝতে পারছি। ওকে। আচ্ছা আরেকটা জিনিস যেটা আপনি আজকে দেখালেন পেরোলে আপনি ট্রান্সফার ক্রিয়েট করলেন রিকনসাইলেশন, তাহলে এটা ক্রিয়েটই হবে। হ্যাঁ আপনার আপনার আপনি আপনি যখন ইয়ে করলেন কি বলে ওই অ্যাকাউন্টটা ইউজ করলেন তখন কিন্তু আপনার আপনি যখন আপনারা যখন ইয়া করেছেন কি বলে জার্নাল করেছেন, জার্নাল করার কারণে আপনার অ্যাকাউন্টের কিন্তু লায়াবিলিটি বেশি হয়ে গেছে। যখন আপনি ওই অ্যাকাউন্টে যখন আপনি পেমেন্ট দেখায় দিবেন তখন আপনার পেমেন্ট ক্রিয়েট হচ্ছে, আর পেমেন্ট ক্রিয়েট হওয়ার কারণে আপনার ওই অ্যাকাউন্ট তখন মাইনাস হয়ে যাচ্ছে। আচ্ছা বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে। সো আপনাদের আমি আবার বলতেছি আপনাদের আগামী ক্লাসটা অফ থাকবে, সো আশা করি কেউ গ্রুপে কোনো অকারেন্স করবেন না অযথা। তবে হ্যাঁ যারা আপনার ক্লাসে জয়েন করে নাই, যারা রেগুলার ক্লাস করে না, তারা হয়তো হঠাৎ মনে একদিন ক্লাসে আসবে দেখবে যে ক্লাস হচ্ছে না, তখন হয়তো উল্টাপাল্টা কথাবার্তা বলবে, তাদের বিষয় আলাদা। কিন্তু যারা গ্রুপে অলরেডি এখন ক্লাস যারা আছেন, যারা রেগুলার ক্লাস করেন কাজ করেন, তাদের তাদের তারা আশা করি ই করবেন না। সো আপনাদের নেক্সট ক্লাসটা অফ থাকবে এবং পরবর্তী শনিবারে আপনাদের জেরোর যতগুলো বাকি যা কিছু বাকি আছে সেগুলো কমপ্লিট করে আপনাদের সবার সমস্যাগুলো সলভ করে যে ওটা শেষ করে দেবেন ইনশাআল্লাহ। ওকে। হ্যাঁ মাহবুব ভাই বলেন, আপনার কি কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা ভাইয়া ওই শুধু রিকনসিলিয়েশনের প্রবলেমটা কি শনিবারে দেখানো হবে নাকি না, প্রিভিয়াস যদি কারোর কোনো A to টুকিটাকি Z সমস্যা একদম থাকে সেটাও সলভ করা জেরো হবে? শুরু থেকে যা পর্যন্ত শেখানো হয়েছে সবকিছু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। ওকে ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।